তো আজকে আমরা ডিসকাস করব ট্রান্সমিশন লাইনের প্রোটেকশন। এটা নিয়ে আমরা আগের দিন কিছুটা পার্ট ডিসকাস করেছিলাম যে ট্রান্সমিশন লাইন প্রোটেকশনের জন্য কি ধরনের প্রোটেকশন ইউজ করা হয়। তো আজকে আমরা যেটা ফার্স্টেই দেখবো সেটা হচ্ছে কম্বাইন্ড ফেজ টু ফেজ ফল্ট অ্যান্ড আর্থ ফল্ট প্রোটেকশন। ঠিক আছে, কম্বাইন্ড একটা ফেজ টু ফেজ ফল্ট অ্যান্ড আর্থ ফল্ট প্রোটেকশন, এটা আমরা আজকে ফার্স্টে ডিসকাস করব। যদি ফেজ ফল্ট এবং আর্থ ফল্ট দুটোকে একসঙ্গে আমাদেরকে ডিটেক্ট এবং আইসোলেট করতে হয়, তার জন্য আমরা এই প্রোটেকশন সিস্টেমটাকে ইউজ করব। তো ফার্স্টে আমরা একটা ডায়াগ্রাম ড্র করে নিই। এর আগের দিন আমরা দেখেছিলাম এটা ওভার কারেন্ট প্রোটেকশন বা ওভারলোড প্রোটেকশন, সেটা কিভাবে করা হয় ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, সেটা আমরা আগের ক্লাসে দেখেছি। তো আজকে আমরা দেখবো যে কোনো যদি ফেজ টু ফেজ ফল্ট হয়ে যায়, অথবা যদি কোনো কারণবশত ধরো একটা ফেজ টু গ্রাউন্ড শর্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সার্কিট ব্রেকার কিভাবে ব্যাপারটাকে সেন্স করবে, তো তার জন্য কি প্রোটেকশন ইউজ করা যায় সেটা আমরা ফার্স্টে এখন দেখব। তো ধরো এটা তিনটে ফেজ অফ এ ট্রান্সমিশন লাইনের তিনটে ফেজ। এখানে আমাদের আছে একটা সার্কিট ব্রেকার। ঠিক আছে, এখানে একটা সার্কিট ব্রেকারের তিনটে কন্ট্যাক্টস আমরা দেখিয়ে দিলাম, এবং তারপরে আবার লাইনটা অ্যাজ ইট ইজ চলছে। এখানে তিনটে যে নীল রং দেখালাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্কিট ব্রেকারের তিনটে কন্ট্যাক্টস। এই জিনিসটাকে আমরা একটা বক্সের মধ্যে দেখাচ্ছি, সার্কিট ব্রেকার পার্টটাকে এটা আমরা বক্সের মধ্যে শো করছি। ঠিক আছে, এখন হচ্ছে এই লাইনের মধ্যে যদি ফেজ টু ফেজ ফল্ট হয়, অথবা যদি আমাদের এখানে কোনো ফেজ টু আর্থ ফল্ট হয়, সেটাকে কিভাবে ডিটেক্ট করা যেতে পারে, কম্বাইন্ড একটা প্রোটেকশন সিস্টেম এটা। তো এটা হলো তিনটে ফেজ আর ওয়াই ভি। তো আর ওয়াই ভি ফেজের জন্য আমরা ফার্স্টে ইউজ করবো কি, আমাদেরকে কারেন্ট মাপবার জন্য ইউজ করতে হবে সিটি। এখানে আমরা রেড ফেজের জন্য একটা সিটি ইউজ করব, আমরা ইয়েলো ফেজের জন্য একটা সিটি ইউজ করব, এবং ব্লু ফেজের জন্য একটা সিটি আমরা ইউজ করব। এগুলো হচ্ছে কারেন্ট মাপবার জন্য থাকলো। এবার হচ্ছে কি কম্বাইন্ড আর্থ ফল্ট এবং ওভার কারেন্ট প্রোটেকশন করতে হবে। তাহলে সেটার জন্য আমরা জেনারেটর প্রোটেকশনের ক্ষেত্রেও দেখেছি, যদি কম্বাইন্ড একটা প্রোটেকশন আমাদেরকে দিতে হয়, তাহলে আমরা কি করতে পারি, আমরা রেড ফেজ থেকে নিলাম, রেড ফেজের সিটি থেকে আমরা নিলাম এবং সেটাকে আমরা একটা ওভার কারেন্ট কয়েলের মধ্যে দিলাম। এটা একটা কয়েল, রিলে কয়েল, রেড ফেজের করেসপন্ডিং আছে। অনুরূপভাবে এই ব্লু ফেজ, সেখান থেকেও আমরা একটা ব্লু ফেজের একটা করেসপন্ডিং কয়েলকে আমরা দিলাম। ঠিক আছে, ওভার কারেন্ট কয়েল, এই দুটো যে কয়েল রেড ফেজের এবং ব্লু ফেজের, এই দুটো হচ্ছে ওভার কারেন্ট কয়েল। কিন্তু ইয়েলো ফেজে আমরা কিন্তু কোনো ওভার কারেন্ট কয়েল ইউজ করবো না, কারণ আমাদের করার দরকার নেই। বরং আমরা এখানে ইউজ করবো একটা ব্যালেন্সিং রেজিস্টার। এটা কিন্তু কোনো কয়েল না, এটা হলো একটা ব্যালেন্সিং রেজিস্টার। এবং তারপরে আমরা এই তিনটে টার্মিনালকে শর্ট করে দেব, এবং এখানে আমরা ইউজ করব যে নিউট্রাল পয়েন্টটা পাওয়া গেল, সেখানে আমরা ইউজ করব একটা আর্থ ফল্ট রিলে। ঠিক আছে, এখানে আমরা ইউজ করব একটা আর্থ ফল্ট রিলে। এই আর্থ ফল্ট রিলের এটা হলো পয়েন্ট। এবার হচ্ছে কি এই তিনটে জিনিস যেটা আমাদের রিটার্ন পাথ, সেটা কি করতে হবে, এই তিনটে যে সিটি ছিল তাদের যে আমাদের একটা টার্মিনাল, একদিকের টার্মিনাল, সেগুলোকে আমরা শর্ট করে দেবো। এইটাকে, এইটাকে এবং এইটাকে, এই তিনটেকে শর্ট করে আমরা একটা কমন পয়েন্ট পাবো। সাপোজ এইটাকে আমি শর্ট করে দিলাম, এই তিনটে টার্মিনালকে, এবং তারপরে আমরা সেটাকে এখান দিয়ে রিটার্ন করিয়ে দিই। ঠিক আছে, তারপরে আমরা সেটাকে এখান দিয়ে রিটার্ন করিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের সিটি এবং রিলে কয়েলগুলোর কানেকশনস। এবং কন্ট্যাক্টসগুলো কিভাবে থাকবে না, আমাদের হচ্ছে যে রেড ফেজের করেসপন্ডিং একটা কন্ট্যাক্ট থাকবে। রেড ফেজের যে আমার ওভার কারেন্ট কয়েল আছে তার করেসপন্ডিং একটা আমাদের কন্ট্যাক্ট থাকবে। এই ওভার কারেন্ট কয়েলের জন্য একটা কন্ট্যাক্ট আমাদের এখানে থাকবে। সাপোজ এইটা হলো সেই কন্ট্যাক্টটা। ঠিক আছে, এটা হলো একটা কন্ট্যাক্ট। একইভাবে এই যে ব্লু ফেজ, তার জন্য একটা কন্ট্যাক্ট থাকবে। ব্লু ফেজের যে ওভার কারেন্ট কয়েল, ওভার কারেন্ট রিলে কয়েল, তার জন্য একটা কন্ট্যাক্ট আমাদের এখানে থাকবে। সাপোজ সেটা হলো এই কন্ট্যাক্টটা। এবং একইভাবে এই যে আমাদের আর্থ ফল্ট, এই সবুজ রং দিয়ে দেখিয়েছি, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাদের আর্থ ফল্ট রিলে। ঠিক আছে, এটা হলো আর্থ ফল্ট রিলে।
আর লাল এবং নীল যেটা ছিল সেটা হচ্ছে কি ওভার কারেন্ট রিলে। এটা হচ্ছে আমাদের কি ওভার কারেন্ট রিলে। আর এইটাও হচ্ছে কি আমাদের, এটাও হচ্ছে ওভার কারেন্ট রিলে, নীল রঙের যেটা, এটাও হচ্ছে ওভার কারেন্ট রিলে, এটাও তাই। আর মাঝখানে হলুদ রং দিয়ে যেটা দেখিয়েছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রেজিস্টার, এটা হচ্ছে একটা ব্যালেন্সিং রেজিস্টার। তাহলে এই যে আমার সবুজ রঙের যেটা কয়েলটা আছে, যেটা আর্থ ফল্ট কয়েল, তার কোরেসপন্ডিংও একটা আমাদের এখানে কন্ট্যাক্ট থাকবে। সেটা তো আমি এখানে সবুজ রং দিয়ে একটা কন্ট্যাক্ট পয়েন্টকে শো করে দিলাম, এটা হলো সেই কন্ট্যাক্ট। এবং এই তিনটে কন্ট্যাক্টকে আমরা প্যারালালে কানেক্ট করব। এই তিনটে কন্ট্যাক্টকে আমরা প্যারালালি কানেক্ট করব, অর্থাৎ এইটাকে, এইটাকে এবং এইটাকে, এই তিনটাকে প্যারালালে কানেক্ট করে দিলাম। এবং এই তিনটে টার্মিনালকে এই দিকের যে রিটার্ন পাথগুলো, এইটা এইটা এবং এইটা, এই তিনটাকেও প্যারালালি কানেক্ট করে দিলাম। তারপরে কি করব না, এইখান থেকে আমরা আমাদের যে রিলের সার্কিট ব্রেকার যেটা আছে, সেই সার্কিট ব্রেকারের যে ট্রিপ কয়েল, সেখানে আমরা সাপ্লাই পৌঁছে দেব। তাহলে এখানটায় থাকবে কি আমাদের সার্কিট ব্রেকারের যে ট্রিপ কয়েল সেইটা। তো সাপোজ এইটা হলো আমাদের সার্কিট ব্রেকারের একটা ট্রিপ কয়েল এখানে আছে, এটা হলো সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েল। তার এক এন্ডে আমরা পাওয়ার সাপ্লাই দেবো ব্যাটারির মাধ্যমে। সাপোজ এখানে আমরা একটা ব্যাটারি পাওয়ার সাপ্লাই কানেক্ট করলাম, এবং ব্যাটারির যে অন্য প্রান্ত সেটা এর সঙ্গে, এই টার্মিনালটার সঙ্গে জুড়ে যাবে, এই টার্মিনালের সঙ্গে জুড়ে যাবে। তাহলে এই যে ওভারঅল কানেকশনটা হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের কম্বাইন্ড ফেজ টু ফেজ এবং আর্থ ফল্ট প্রোটেকশনের জন্য। এটা হয়ে গেল সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েল, আমি সংক্ষেপে লিখলাম টিসি। এটা হলো ট্রিপ কয়েল, এটা হলো আর্থ ফল্ট রিলে কয়েল, এবং উপরে যে দুটো আছে সেটা হচ্ছে ওভার কারেন্ট রিলে কয়েল। এবং এখানে হচ্ছে আমার তিনটে কন্ট্যাক্ট আছে আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে কম্বাইন্ড ওয়েতে ফেজ ফল্ট এবং আর্থ ফল্টকে প্রোটেক্ট করে। তো মনে করো কোনো একটা জায়গায় কোনো একটা ফল্ট হলো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার। এবার হচ্ছে কোনো এক্সটার্নাল যদি জায়গায় কোনো ফল্ট হয়, ধরো ফেজ টু ফেজ ফল্ট হয়েছে, ফেজ টু ফেজ ফল্টের থেকে কিভাবে প্রোটেক্ট করবে? ধরো ফেজ টু ফেজ ফল্ট হয়েছে, কোন দুটো ফেজের মধ্যে হয়েছে? মনে করো যে এই দুটো ফেজের মধ্যে শর্ট হয়ে গেছে, কোন দুটো ফেজ, রেড এবং ইয়েলো ফেজের মধ্যে শর্ট হয়ে গেছে। তখন কি হবে সেই পরিস্থিতিতে? একটা সার্কুলেটিং হিউজ কারেন্ট ফ্লো হবে। সেই সার্কুলেটিং কারেন্টটা কোন দিকে ফ্লো হবে না, এই দিক থেকে যাবে, রেড ফেজ দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে এসে রিটার্ন হয়ে, সরি, এই দিক দিয়ে কারেন্ট গেল, এই দিক দিয়ে কারেন্ট গিয়ে এই পাথ দিয়ে রিটার্ন হয়ে যাবে, তাই তো? এই ফল্ট পাথের মধ্যে দিয়ে রিটার্ন হয়ে যাবে যদি কোনো এক্সটার্নালি একটা ফেজ টু ফেজ ফল্ট হয়। তার মানে কি, কারেন্ট হিউজ একটা কারেন্ট আমার এটা দিয়েও যাবে, এবং এটা দিয়ে সেই কারেন্ট একটা রিটার্ন করে যাবে। যদি এইখান দিয়ে একটা হিউজ কারেন্ট যায়, তাহলে কি হবে, এই রেড ফেজের যে সিটি আছে তার মধ্যে একটা হিউজ কারেন্ট যাবে, কারেন্ট এই দিক দিয়ে এলো, ওভার কারেন্ট যে রিলে কয়েল আছে তার মধ্যে দিয়ে হিউজ কারেন্ট ফ্লো করবে, এবং তারপরে কারেন্টটা ব্যাক করবে কোন দিক দিয়ে, এই ব্যালেন্সিং রেজিস্টারের মধ্যে দিয়ে, এই দিক দিয়ে ব্যাক করে যাবে। যেহেতু এটা একটা ফেজ টু ফেজ ফল্ট, এখানে কোনো আর্থ ইনভলভ নেই, তার জন্য এই আর্থ ফল্ট রিলে কয়েলের মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। তার মানে সিটির মধ্যে দিয়ে আমরা বলতে পারি কারেন্টের ডাইরেকশনটা এইরকম হবে, সিটিগুলোর মধ্যে দিয়ে এই দিক দিয়ে কারেন্ট এসে এই রাস্তা দিয়ে ব্যাক করে যাবে। তার মানে এই ওভার কারেন্ট রিলে কয়েলের মধ্যে তখন একটা হিউজ কারেন্ট ফ্লো করবে। যখনই ওভার কারেন্ট রিলে কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করবে, কি হবে, এই কয়েলের কোরেসপন্ডিং কোন কন্ট্যাক্টটা আছে, এই যে কন্ট্যাক্টটা দেখতে পাচ্ছি এইটা আছে। তার মানে এই কন্ট্যাক্টটা নিচে থাকবে না, এটা ওপেন থাকবে না, এটাকে এখানে টেনে নেবে, উপরে টেনে নেবে। যখনই কন্ট্যাক্টটাকে উপরে টেনে নেবে, দেখো এখানে কি হবে না, এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই এদিক দিয়ে যাবে ট্রিপ কয়েলের হয়ে, ট্রিপ কয়েল হয়ে ভায়া এদিক দিয়ে এসে, এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে থ্রু দিস পাথ, এই পাথ, এই পাথ দিয়ে এসে এই দিক দিয়ে ব্যাটারিতে আবার রিটার্ন করে যাবে। মানে ট্রিপ কয়েলের যে পাথটা, পাওয়ার সাপ্লাই পাওয়ার যে পাথটা, সেটা ক্লোজ হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত কিন্তু ট্রিপ কয়েলে পাওয়ার যাচ্ছিল না, কারণ এই কন্ট্যাক্টটা ওপেন ছিল। কিন্তু যেই এখানে হিউজ কারেন্ট ফ্লো হলো, এই কন্ট্যাক্টটাকে টেনে নিল, এবং সেই মাত্র ট্রিপ কয়েলের মধ্যে হিউজ কারেন্ট ফ্লো হওয়া শুরু করে গেল। এবং তার ফলে কি হবে, ট্রিপ কয়েল এনার্জাইজ হবে, এবং এই যে সার্কিট ব্রেকারটাকে ট্রিপ করিয়ে দেবে। এবং তার ফলে আমরা এই যে ফেজ টু ফেজ একটা ফল্ট হয়েছে ট্রান্সমিশন লাইনের মধ্যে, সেই ফল্টের হাত থেকে ট্রান্সমিশন লাইনকে বাঁচাতে পারবো, ঠিক আছে? এবং পাওয়ার সাপ্লাইটা আইসোলেটেড হয়ে যাবে। তো এটা হয়ে গেল একটা আমাদের ফেজ টু ফেজ ফল্টের ক্ষেত্রে আমরা বলতে পারি। এটা যদি আমরা দেখলাম রেড ইয়েলো ফেজের মধ্যে হয়েছে, এবং যদি মনে করো ফল্টটা ইয়েলো আর ব্লু ফেজের মধ্যে হতো, তখন কি হতো, তখন আমার ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ, এই ওভার কারেন্ট যে কয়েল আছে, সরি, ব্লু ফেজের যে ওভার কারেন্ট রিলে কয়েল, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতো, তখন এই কন্ট্যাক্টটা উপরে টেনে নিত, এবং তখনও ট্রিপ কয়েল এনার্জাইজড হয়ে সার্কিট ব্রেকারকে ট্রিপ করাতো। তার মানে আমরা বলতে পারি যে কোনো ফল্ট হোক যেটাতে আমার ইয়েলো ফেজ ইনভলভ আছে, যদি একটা লাইন টু লাইন ফল্ট এরকম হয় যেটাতে ইয়েলো ফেজ ইনভলভ আছে, মানে রেড টু ইয়েলো অথবা ইয়েলো টু ব্লু, যেটাই হোক না কেন, সেই দু ক্ষেত্রেই আমরা বলতে পারি
একটা করে ট্রিপ কয়েল আমার এনার্জাইজড হচ্ছে, একটা করে ট্রিপ কয়েল এনার্জাইজড হলেই আমাদের কি হবে, সরি একটা করে আমাদের ওভার কারেন্ট রিলে কয়েল এনার্জাইজড হচ্ছে এবং তাহলেই আমাদের ট্রিপ কয়েলটা পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছে। সুতরাং এই কারণে এখানে আর কোনো কয়েল লাগানোর কোনো দরকার নেই। এই যে ইয়েলো ফেজ, এটাতে কিন্তু আমরা কোনো অ্যাডিশনাল ওভার কারেন্ট রিলে কয়েল ইউজ করবো না, সেটা না ইউজ করেই আমাদের পারপাসটা সার্ভ হয়ে যাচ্ছে ওভার কারেন্ট বা লাইন টু লাইন বা ফেজ টু ফেজ এই ধরনের ফল্টের ক্ষেত্রে। এবার মনে করো কোনো একটা আর্থ ফল্ট হলো, কোনো একটা পার্টিকুলার ফেজে যদি আর্থ ফল্ট হয়, ফর এক্সাম্পল ধরো একটা এই ফেজেই আর্থ ফল্ট হয়েছে, ঠিক আছে। আর্থ ফল্ট যখনই হবে তখন কি হয়, যে ফেজে আর্থ ফল্ট হয় সেই ফেজে একটা হিউজ কারেন্ট ফ্লো করে, মানে তখন কি আমার এইখান দিয়ে কারেন্ট তো ফ্লো করে, একটা কারেন্ট আর্থ ফল্ট হলে অবশ্যই ফ্লো করে, কিন্তু সেই ক্ষেত্রে আর্থ ফল্টের ক্ষেত্রে যে কারেন্টের ফ্লো সেটা কিন্তু যেটা আমাদের ফেজ টু ফেজ ফল্ট তার ক্ষেত্রে যতটা কারেন্ট হয় ততটা হিউজ কারেন্ট কিন্তু আর্থ ফল্টের ক্ষেত্রে হয় না, তুলনামূলকভাবে অনেক কম অ্যামাউন্ট অফ কারেন্ট কিন্তু আর্থ ফল্টের ক্ষেত্রে হয়ে থাকে। তো তার ফলে কি হচ্ছে, এই আর্থ ফল্ট যখন হচ্ছে তখন আমার অ্যাডিশনাল যে কারেন্ট কোন ফেজে ফল্ট হয়েছে না ব্লু ফেজে ফল্ট হয়েছে, তার মানে এই ফেজ দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, তার মানে এই ফেজের যে সিটি তার সেকেন্ডারিতেও একটা হিউজ কারেন্ট ফ্লো আসবে, কিন্তু যতই কারেন্ট একটা বেশি অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হলেও সেটা কিন্তু এই ওভার কারেন্ট রিলেকে এনার্জাইজ করবে না, কারণ এই ওভার কারেন্ট রিলের কারেন্ট সেটিং অনেক বেশি থাকে, ঠিক আছে। ততটা একে এনার্জাইজ করার মতো অতটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট কিন্তু আর্থ ফল্টের ক্ষেত্রে হবে না। কিন্তু তখন তাহলে সার্কিট ব্রেকার ট্রিপ করবে কিভাবে না, তখন হচ্ছে দেখো যখনই একটা আর্থ ফল্ট হচ্ছে তখন একটা জিরো সিকোয়েন্স কারেন্ট চলে আসে। তো জিরো সিকোয়েন্স কারেন্ট যখনই চলে আসে সেক্ষেত্রে আমাদের কারেন্টের রিটার্ন পাথ কোন দিকে হবে, আমাদের ফল্ট হয়েছে ব্লু ফেজে ধরলাম, তাহলে ব্লু ফেজে সিটি দিয়ে কারেন্ট আসবে, এদিক দিয়ে এসে ওভার কারেন্ট রিলে কয়েল হয়ে এদিক দিয়ে আসবে, তারপরে সেটা রিটার্ন হবে থ্রু দিস আর্থ ফল্ট রিলে কয়েল, এই আর্থ ফল্ট রিলে কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট আসবে, এদিক দিয়ে এসে কারেন্টটা এদিক দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে রিটার্ন হয়ে যাবে, এইটা হবে কারেন্টের ফ্লোর ডাইরেকশন, ঠিক আছে। তো তার মানে আমরা বলতে পারি যে যখনই একটা আর্থ ফল্ট হচ্ছে, কোনো একটা পার্টিকুলার ফেজে যখন আর্থ ফল্ট হচ্ছে তখন আমাদের যে জিরো সিকোয়েন্স কারেন্ট সেটা ফ্লো করছে থ্রু দিস আর্থ ফল্ট রিলে কয়েল, এবং যদি কারেন্টের অ্যামাউন্টটা সেম স্মল অ্যামাউন্টও হয় তাহলেও আর্থ ফল্ট রিলে কয়েল কিন্তু কম অ্যামাউন্ট অফ কারেন্টেই এনার্জাইজড হতে পারে। তো কম কারেন্ট নিয়ে যেহেতু এনার্জাইজড হয়ে যাবে তার জন্য কি হবে, এই যে কন্ট্যাক্টটা আছে নিচে দেখতে পাচ্ছ, এই যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টটা নিচে থাকবে না, একে উপরে টেনে নেবে, এই কন্ট্যাক্টটাকে উপরে টেনে নেবে, মানে এই কন্ট্যাক্টটা নিচে থেকে উপরে চলে আসবে, যেই এটা উপরে চলে আসবে এই ব্যাটারির মাধ্যমে ট্রিপ কয়েল ভায়া হয়ে আমাদের এই দিক দিয়ে এই থ্রু দিস পাথ, এই যে পাথটা আছে এই পাথ দিয়ে আমাদের কারেন্টের পাথটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তখনও আমাদের ট্রিপ কয়েলটা পাওয়ার সাপ্লাই পেয়ে যাবে, এবং ট্রিপ কয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে গেলে সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে। সুতরাং এরকম কোনো একটা আর্থ ফল্ট যদি হয়, অর্থাৎ কোনো পার্টিকুলার ফেজ যদি গ্রাউন্ডের সঙ্গে টাচ হয়ে যায়, সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে আমাদের আর্থ ফল্ট রিলে কয়েলের মাধ্যমে সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলটা পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছে এবং আলটিমেটলি পাওয়ার সাপ্লাই টার্মিনেটেড হচ্ছে বা কাট অফ হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা কম্বাইন্ড ওয়েতে ফেজ টু ফেজ ফল্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আর্থ ফল্ট দুটোর থেকেই ট্রান্সমিশন লাইনকে প্রোটেক্ট করতে পারি, এটা হচ্ছে তার স্কিম, ঠিক আছে। এই স্কিমের মাধ্যমে আমরা কম্বাইন্ড ফেজ টু ফেজ এবং আর্থ ফল্ট দুটোকেই পাই। তো আজ এখন যেটা বলা হলো এটাতে কারোর কোনো ডাউট আছে? যদি ইয়েলো ফেজটা ধরুন গ্রাউন্ডের সাথে টাচ হয়ে যায় এবং মানে ইয়েলো ফেজে যদি ফলটা হয় সেক্ষেত্রে গ্রাউন্ড ফল্ট। ইয়েলো ফেজ যদি গ্রাউন্ড ফল্ট হয়, মনে করো ইয়েলো ফেজে গ্রাউন্ড ফল্ট হয়েছে, ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো এখানে ইয়েলো ফেজটা গ্রাউন্ডের সঙ্গে টাচ হয়ে গেছে, তখন কি হবে, ইয়েলো ফেজের মধ্যে হিউজ কারেন্ট ফ্লো হবে, এই ফেজের মধ্যে দিয়ে একটা বেশি অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হবে, তার মানে এখান দিয়ে বেশি কারেন্ট যাবে, বেশি কারেন্ট যখনই যাবে ইয়েলো ফেজের সিটি সেকেন্ডারিতে বেশি কারেন্ট যাবে, বেশি কারেন্ট এলো এদিক দিয়ে বেশি কারেন্ট আসবে, এসে এসে এই ব্যালেন্সিং রেজিস্টারের মধ্যে দিয়ে যাবে, কিন্তু ব্যালেন্সিং রেজিস্টারে তো এনার্জাইজ হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ এটা তো কোনো কয়েলই নয় বা রিলেই নয়, তাহলে এদিক দিয়ে কারেন্ট আসবে, কিন্তু কারেন্টটা রিটার্ন হবে কোন দিক দিয়ে, কারেন্ট কিন্তু রিটার্ন হবে থ্রু দিস আর্থ ফল্ট রিলে, এদিক দিয়েই যেতে হবে তাকে, এদিক দিয়ে গিয়ে এই আর্থ ফল্ট রিলে হয়ে আবার এখানে ব্যাক করে যাবে। তার মানে কি, সেটা যে কোনো ফেজেই ফল্ট হোক না কেন, রেড ফেজে হোক, ইয়েলো ফেজে হোক বা ব্লু ফেজে হোক, আলটিমেটলি যদি আর্থ ফল্ট হয় সেক্ষেত্রে কারেন্টটাকে ব্যাক তো করতে হচ্ছে আর্থ ফল্ট রিলে কয়েলের মধ্যে দিয়ে, এবং আর্থ ফল্ট রিলে কয়েলের মধ্যে দিয়ে যখনই ব্যাক করবে তখনই আমাদের এই কন্ট্যাক্টটাকে উপরে টেনে নেবে, উপরে টেনে নিয়ে ট্রিপ কয়েলকে এনার্জাইজ করে সার্কিট ব্রেকারকে ট্রিপ করিয়ে দেবে, ঠিক আছে। তো ইয়েলো ফেজেও যদি আর্থ ফল্ট হয় তাহলেও কোনো অসুবিধা নেই, তাহলেও এই সার্কিট ব্রেকার সেক্ষেত্রেও ট্রিপ করবে। তো এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বিভিন্ন রকম ট্রান্সমিশন লাইন প্রোটেকশনের কথা বলা হয়েছিল, তো তার মধ্যে টাইম গ্রেডেড যে স্যার ওভার কারেন্ট প্রোটেকশন, হ্যাঁ হ্যাঁ বলো।
স্যার বলছি 8 ভোল্ট রিলেটা কি স্যার খুব অল্প কারেন্টের জন্য সেন্সেবল? হ্যাঁ, এটা কম কারেন্টেই সেন্সিবল, যদি সেন্স করে আর কি। যদি ধরো কোনো একটা পার্টিকুলার আমরা সেটিং বলি, মানে জেনারেল কনভেনশন ওয়াইজ, যে ওভার কারেন্ট রিলে কয়েল তার সেটিং কিন্তু জেনারেলি 100% রাখা হয়, ঠিক আছে। ওভার কারেন্ট যে রিলে তার সেটিং জেনারেলি 100% রাখা হয়। ফুল লোড যে কারেন্ট সেটাই ওটা নিতে পারে। যে সিটি আমরা ইউজ করি না, অ্যাকচুয়ালি যে এই রিলেগুলো, রিলের সঙ্গে তো একটা সিটি থাকবে। তো সেই সিটির যে যতটা সেকেন্ডারিতে যতটা কারেন্ট ম্যাক্সিমাম নিতে পারে জেনারেলি, ততটাই আমাদের বা যা রেটিং আছে সেই অনুযায়ী 100% সেটিংয়েই আমাদের ওভার কারেন্ট রিলের সেটিংটা রাখা থাকে। কিন্তু আর্থ ফল রিলের সেটিং কিন্তু জেনারেলি 20% থেকে শুরু হয়, ঠিক আছে। জেনারেলি 20%ই রাখা হয়ে থাকে সাবস্টেশনে, 15%, 20%, ঠিক আছে, এর থেকে শুরু করে আপ টু 80% পর্যন্ত রাখা যেতে পারে, কিন্তু জেনারেলি 20%ই রাখা হয় আর্থ ফল রিলের কারণ। মানে যদি এটা মানে ওভার কারেন্ট রিলে যদি ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এনার্জাইজড হয়, এ হয়তো 1 অ্যাম্পিয়ারে এনার্জাইজড হয়ে যাবে, বুঝা গেল? তো এইরকম একটা লেভেলের ডিফারেন্স থাকে। আচ্ছা। আর স্যার ব্যালেন্সিং ব্যালেন্সিং যে রেজিস্ট্যান্স দিয়েছেন ইয়েলো ফেজে, হ্যাঁ, তাহলে স্যার ফল্ট ফল্ট তো স্যার আর বি ফেজের মধ্যে হতে পারে, ফেস টু ফেস ফল্ট। হ্যাঁ, আর বি ফেজের মধ্যেও যদি ধরো ফেস টু ফেস ফল্ট হয়, সাপোজ আর আর বি এর মধ্যে ফেস টু ফেস ফল্ট হয়েছে, ধরো এরকম একটা ফল্ট হয়ে গেছে, ঠিক আছে। তো তখন কি হবে? তখন তোমার হচ্ছে রেড ফেজের মধ্যে একটা হিউজ কারেন্ট ফ্লো হবে। কারেন্টটা ব্যাক করবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে ব্যাক করে যাবে, তাই তো? এই রাস্তা দিয়ে ব্যাক করে যাবে, মানে তখন আমার রেড হ্যাঁ ফেজের মধ্যেও হিউজ কারেন্ট আসবে, ইয়েলো ফেজ ব্লু ফেজের মধ্যে ধরো ব্যাক করে যাবে। তার মানে কি, রেড ফেজের সিটি সেকেন্ডারিতেও একটা হিউজ কারেন্ট এদিক দিয়ে আসবে। তার মানে এই ওভার কারেন্ট রিলে কয়েলের মধ্যে দিয়েও কারেন্ট এলো, এটা দিয়ে কারেন্ট এলো, কারেন্টটা ব্যাক করবে কোথা দিয়ে? না, ইয়ে ব্লু ফেজের যে কারেন্ট সিটি আছে, সরি রিলে কয়েল আছে, সেখান দিয়ে ব্যাক করবে। তখন আমার এই ওভার কারেন্ট এই রিলে কয়েলটাও এনার্জাইজড হবে, এটাও এনার্জাইজড হবে। তখন আমার এই কন্ট্যাক্টটা উপরে টেনে নেবে আর এটাকেও উপরে টেনে নেবে, ঠিক আছে। দুটো কন্ট্যাক্টকেই উপরে টেনে নেবে, তাতেও কোনো অসুবিধা নেই। যেটা কন্ট্যাক্টই ক্লোজ হোক না কেন, একটা কন্ট্যাক্ট ক্লোজ হলেই ট্রিপ কয়েল পাওয়ার পেয়ে যেত, দুটো কন্ট্যাক্ট ক্লোজ হলেও আরো ভালো, তখনও ট্রিপ কয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবে এবং সার্কিট ব্রেকারকে ট্রিপ করিয়ে দেবে। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে টাইম গ্রেডেড ওভার কারেন্ট প্রোটেকশন অফ দ্য ট্রান্সমিশন লাইনস, ঠিক আছে। টাইম গ্রেডেড প্রোটেকশন, এটা হচ্ছে নন ইউনিট টাইপ এক ধরনের প্রোটেকশন। আমি বলেছিলাম ইউনিট টাইপ এবং নন ইউনিট টাইপ, যেখানে হচ্ছে কোনো পার্টিকুলার জোনের জন্য নয় এরকম প্রোটেকশনকে আমরা বলি নন ইউনিট টাইপ প্রোটেকশন, ঠিক আছে। তো সেখানে আমরা প্রথমেই যে নামটা বলেছিলাম সেটা হচ্ছে টাইম গ্রেডেড ওভার কারেন্ট প্রোটেকশন, ঠিক আছে। তো সেই টাইম গ্রেডেড ওভার কারেন্ট প্রোটেকশনটা কিভাবে কাজ করছে বিভিন্ন ফিডারের ক্ষেত্রে আমরা এক এক করে এক্সাম্পল দিয়ে দেখবো। তো প্রথমে আমরা এটা বলছি ফর রেডিয়াল ফিডার সিস্টেমের ক্ষেত্রে কি হয় সেটা আমরা প্রথমে দেখবো। হ্যাঁ, টাইম গ্রেডেড ওভার কারেন্ট প্রোটেকশন, প্রথমে আমরা যে জিনিসটা দেখছি তার নামটা জেনে নিই, টাইম গ্রেডেড ওভার কারেন্ট প্রোটেকশন। টাইম গ্রেডেড ওভার কারেন্ট প্রোটেকশন বিভিন্ন ধরনের ফিডারের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, কিন্তু জেনারেলি এটা ইউজ করা হয় না, কারণ এটাতে অনেক মানে অনেক ড্রব্যাকস আছে, যে কারণে হয় না। কিন্তু আমাদের স্কিমগুলো জানতে হবে। তো প্রথমত আমরা রেডিয়াল ফিডারের ক্ষেত্রে বলবো, ঠিক আছে। রেডিয়াল ফিডার, সেক্ষেত্রে যদি আমরা টাইম গ্রেডেড প্রোটেকশন ইউজ করি ওভার কারেন্ট প্রোটেকশন, তখন কিরকম কি হবে? রেডিয়াল ফিডার বলতে কি বোঝায়? যেখানে আমাদের পাওয়ারের ফ্লো ডাইরেকশনটা একটা পার্টিকুলার দিকেই হবে, ঠিক আছে। পাওয়ার ফ্লো একই দিকে হবে, দুদিকে পাওয়ার ফ্লো হওয়ার কোনো চান্স নেই, এরকম একটা রিলে, এরকম একটা ফিডারকে আমরা বলবো রেডিয়াল ফিডার, ঠিক আছে। তো সেখানে আমরা কিভাবে করব? এবার রেডিয়াল ফিডারের ক্ষেত্রেও প্রোটেকশনটাকে কিন্তু আমরা এই টাইম গ্রেডের ওভার কারেন্ট প্রোটেকশন ইউজ যদি করি, তারও আবার দু রকম ক্যাটাগরি হতে পারে। এক নাম্বার ক্যাটাগরিতে আমরা বলবো যেখানে আমরা ডেফিনিট টাইম রিলে ইউজ করব, ঠিক আছে। এই টাইম গ্রেডেড ওভার কারেন্ট প্রোটেকশনে আমরা কি ধরনের রিলে ইউজ করব তার উপরে আবার নির্ভর করছে কি ধরনের টাইপ, ঠিক আছে। রেডিয়াল ফিডার, ফিডারটা রেডিয়াল সিলেক্ট করে নিলাম, তার মধ্যে আবার দু ধরনের রিলে টাইপ ইউজ করা যেতে পারে। একটা হচ্ছে ডেফিনিট টাইম রিলে, ঠিক আছে। ডেফিনিট টাইম রিলে, যে রিলে একটা পার্টিকুলার সময়ে অপারেট করে তাকে আমরা বলি ডেফিনিট টাইম রিলে। আর একটা টাইপ হতে পারে যেখানে আমরা ইউজ করতে পারি কি না, ইনভার্স টাইম রিলেস, ঠিক আছে। ডেফিনিট টাইম রিলে এটা ইউজ করা যেতে পারে। আর একটা হতে পারে আমাদের ইনভার্স টাইম রিলেস, ঠিক আছে। ইনভার্স টাইম রিলে মানে কি? যেখানে রিলের সঙ্গে টাইম
অপারেটিং টাইম সেটা একটা ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স ফলো করে, যেমন আইডিএমটি রিলে, এরকম রিলেকে আমরা বলি ইনভার্স টাইম রিলে। ঠিক আছে, তাহলে একটা টাইপ হতে পারে ডেফিনিট টাইম রিলে ইউজ করা যেতে পারে, আর একটা হচ্ছে ইনভার্স টাইম রিলে। কোনটা কি ইউজ করলে কি অসুবিধা সেগুলো আমরা দেখবো এখন। ঠিক আছে, তো প্রথমে আমরা ইউজ করবো কি ডেফিনিট টাইম রিলে ইউজ করবো। একটা রেডিয়াল ফিডার আছে ধরো, সেই রেডিয়াল ফিডারের ক্ষেত্রে প্রোটেকশন পারপাসে আমরা ধরো একটা ডেফিনিট টাইম রিলে ইউজ করবো। তো প্রথমে আমরা ডায়াগ্রামটা ড্র করে নিই। তো প্রথমে ধরো একটা আমার জেনারেটর আছে এরকম। ঠিক আছে, জেনারেটর আছে, জেনারেটর থেকে ধরো একটা ট্রান্সফরমার আছে, জেনারেটর থেকে পাওয়ার এলো, এসে ধরো একটা ট্রান্সফরমারে পড়লো, ট্রান্সফরমার ধরো লাইন এটাকে স্টেপ আপ করে দিল, জেনারেটর ট্রান্সফরমার এটা সেটাকে স্টেপ আপ করলো, স্টেপ আপ করে এটা ট্রান্সমিশন লাইনে দিয়ে দিল। এবার এই যে ট্রান্সমিশন লাইন, এখানে আমরা অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছি। তো বিভিন্ন সেকশনের জন্য আমরা বিভিন্ন জায়গায় একটা করে সার্কিট ব্রেকার ইউজ করছি ধরো। তো ধরো প্রথমেই ট্রান্সমিশন লাইনের প্রথম সেকশনের জন্য আমরা একটা ধরো সার্কিট ব্রেকার এরকম একটা লাগিয়েছি, এটা একটা সার্কিট ব্রেকার হয়ে গেল, বক্স করেই দেখাচ্ছি এটা একটা সার্কিট ব্রেকার। ধরো এই সার্কিট ব্রেকারের নাম আমি দিলাম সাপোজ এ সার্কিট ব্রেকার। হ্যাঁ, এটা একটা সিবি বা সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারের নাম হচ্ছে সাপোজ এ। সার্কিট ব্রেকার যেখানেই থাকে সেখানে রিলেও থাকে। ঠিক আছে, রিলে ছাড়া সার্কিট ব্রেকারের কোনো রোল নেই। তাহলে এটা হয়ে গেল একটা সার্কিট ব্রেকার। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে কি, এই সার্কিট ব্রেকার থেকে বা যে লাইনটা বেরোলো ট্রান্সমিশন লাইনটা, সেটা আর একটা সেকশন হয়ে গেল। কিছু পরে কিছু দূরে আরেকটা সার্কিট ব্রেকার এরকম আছে। ঠিক আছে, আরেকটা সার্কিট ব্রেকার আছে, সাপোজ এই সার্কিট ব্রেকারের নাম আমি দিলাম হচ্ছে বি। এখানে একটা সার্কিট ব্রেকার বা সিবি আছে, এর নাম আমি দিয়ে দিলাম বি। ঠিক আছে, এরপরে হচ্ছে ধরো আরেকটা ট্রান্সমিশন লাইন ওখান থেকে বেরোলো, বি থেকে আরেকটা বেরোলো, কিছু দূরে গিয়ে আরেকটা আমি সার্কিট ব্রেকার লাগালাম, সেই সার্কিট ব্রেকারের নাম হচ্ছে সাপোজ সি ফর এক্সাম্পল। এখান থেকে আবার একটা ট্রান্সমিশন লাইন বেরোলো, সেই সার্কিট ব্রেকার সেটা গিয়ে ধরো আরেকটা জায়গায় গিয়ে পৌঁছালো, সেখানেও আরেকটা সার্কিট ব্রেকার এরকম আছে, সেই সার্কিট ব্রেকারের নাম আমি সাপোজ দিলাম ডি। তো এরকম হচ্ছে যদি ফিডারের ডাইরেকশনটা এরকম হয়, পাওয়ারের ফ্লো সবসময় ধরো কোন দিকে হচ্ছে, পাওয়ারের ফ্লোটা জেনারেটর জেনারেট করছে, জেনারেটরের ট্রান্সফরমার সেটাকে স্টেপ আপ করছে, স্টেপ আপ করে পাওয়ারটা সবসময় এই পার্টিকুলার একটা দিকেই ফ্লো করবে, এমন তো নয় যে উল্টো দিক থেকে জেনারেটরে পাওয়ার ঢুকবে, সেটা সম্ভব নয়। ঠিক আছে, এরকম একটা পাওয়ার ফ্লো ডাইরেকশন যদি হয়, তাহলে এই ধরনের ফিডারকে আমরা কি ফিডার বলি, এটাকে আমরা বলি রেডিয়াল ফিডার। এটা হচ্ছে রেডিয়াল ফিডার সিস্টেম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এখানে যে টাইপ অফ রিলে ইউজ করছি সেটা হচ্ছে ডেফিনিট টাইম রিলে। তো ডেফিনিট টাইম রিলে এর বৈশিষ্ট্যটা এমন, আর এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আমরা এখানে যে রেডিয়াল ফিডার যেখানে আমরা দেখব, সেখানে আমরা এই যে সার্কিট ব্রেকারগুলো ইউজ করছি এবং সেখানে তো রিলেও আছে। তো সেই রিলেগুলো কি টাইপের রিলে হবে বলতো, সেই রিলেগুলো হবে নন ডাইরেকশনাল টাইপের রিলে। ঠিক আছে, নন ডাইরেকশনাল টাইপের রিলে রেডিয়াল ফিডারের ক্ষেত্রে। ঠিক আছে, নন ডাইরেকশনাল রিলেকে আমরা কিভাবে বোঝাই, এইরকম যত সার্কিট ব্রেকার বক্সের মধ্যে দেখালাম, তার উপরে আমরা একটা লাইন টানলাম, লাইন টেনে তার দুদিকে তীর চিহ্ন দেখিয়ে দিলাম। ঠিক আছে, দুদিকে তীর চিহ্ন দেখাচ্ছি, এর মানে আমি কি বোঝাচ্ছি না, এই রিলেটা হচ্ছে নন ডাইরেকশনাল টাইপের রিলে। যদি তীর চিহ্ন একটা পার্টিকুলার দিকে থাকতো, ধরো এই দিকে যদি থাকতো, তীর চিহ্ন যদি এই দিকে থাকতো, তাহলে এটা হয়ে যেত ডাইরেকশনাল রিলেকে বোঝাতো। এবং কি এই তীর চিহ্নের অভিমুখটা কি বোঝায়, যেদিকে তীর চিহ্নের তীরটা মুখ করে আছে সেই দিকে যদি পাওয়ারের ফ্লো হয় তবে একমাত্র এই রিলে অপারেট করবে। অন্যদিকে মনে করো এরকম একটা রিলে আছে, সেই রিলের মাথায় এরকম একটা তীর চিহ্ন আছে, বাঁ দিকে তীর চিহ্নটার ডাইরেকশন, তীরের মুখটা বাঁ দিকে। এখন যদি এই রিলের মধ্যে দিয়ে আমরা ধরি একটা কারেন্ট ফ্লো হচ্ছে এবং কারেন্টের ফ্লোটা এই দিকে হচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু কোনো মতেই যতই বেশি কারেন্ট হোক এই রিলে কিন্তু অপারেট করবে না। ঠিক আছে, বেশি যতই কারেন্ট হয়ে যাক এই রিলে কিন্তু অপারেট করবে না। কিন্তু কারেন্টের ফ্লো যদি এই দিকে হয়, তখন বেশি কারেন্ট হলে এই রিলে অপারেট করবে। তা এই ধরনের যে রিলে যেখানে আমরা পার্টিকুলার একটা ডাইরেকশনকে দিয়ে রাখি, এরকম তীর চিহ্নের মুখ দিয়ে যদি এরকম একটা ডাইরেকশনকে আমরা বোঝাই, সে ধরনের রিলেকে বলা হচ্ছে কি ডাইরেকশনাল রিলে। ঠিক আছে, মানে পাওয়ার ফ্লোটা একটা পার্টিকুলার ডাইরেকশনে যদি হয় তখনই একমাত্র এই রিলে অপারেট করে। কিন্তু যদি বিপরীত দিকে পাওয়ারের ফ্লোর ডাইরেকশনটা হয় তখন কিন্তু ডাইরেকশনাল রিলে অপারেট করবে না। কিন্তু যেখানে আমরা দেখাচ্ছি তীর চিহ্নের মুখটা দুদিকেই আছে, তার মানে কি এটা হচ্ছে নন ডাইরেকশনাল রিলে। তার মানে হচ্ছে এর মধ্যে দিয়ে যদি কারেন্টটা বেশি মাত্রায়, এই দিকেও বেশি মাত্রায় কারেন্ট ফ্লো হলে তখন এই রিলে ট্রিপ করবে, আবার এই দিকেও যদি বেশি মাত্রায় কারেন্ট ফ্লো হয় তখন এই রিলে ট্রিপ করবে। মানে এটা দুদিক থেকে পাওয়ার ফ্লো হলেই ট্রিপ করতে পারে এই ধরনের রিলে। এই ধরনের রিলেকে বলা হয় নন ডাইরেকশনাল রিলে। ঠিক আছে, তা এখানেও একটা নন ডাইরেকশনাল, এখানে সমস্ত রিলেগুলোই হবে নন ডাইরেকশনাল টাইপের। যখনই আমরা রেডিয়াল ফিডারের জন্য এই
টাইম গ্রেডেড ওভার কারেন্ট প্রোটেকশন ইউজ করবো। এখানে সমস্ত রিলে এগুলো হচ্ছে কি ধরনের রিলে না, নন ডাইরেকশনাল টাইপের রিলে। ঠিক আছে, সবগুলোতে আমরা তীর চিহ্নের অভিমুখগুলো দুদিকেই দেখাবো নন ডাইরেকশনাল রিলেকে বোঝানোর জন্য। এবার এই রিলেতে যে আমাদের টাইম সেটিং গুলো আছে, যেহেতু আমরা এখানে ডেফিনিট টাইম রিলে ইউজ করেছি, তো ধরো যতটা আমাদের এই ইয়ে থেকে দূরে যাচ্ছে, মানে যতটা আমাদের সোর্সটা কোনটা, এটা জেনারেটরটা হচ্ছে আমাদের সোর্স, পাওয়ারের সোর্স কোথায়, জেনারেটরটা। এবার এখান থেকে যত দূরে আমাদের যাচ্ছে, তত দূরবর্তী যে রিলে, তাতে আমরা সবসময় কারেন্ট সেটিং গুলোকে কি রাখবো, কম রাখবো, টাইম সেটিং গুলোকে আমরা কম রাখবো। ঠিক আছে, তো এইখানে যদি কোনো ফল্ট একটা হয়, সেই ফল্ট হলে ধরো এখান থেকে তো আরো লাইনটা এদিকে যেতে পারে। এখানে ধরো এত দূর পর্যন্ত এতগুলো সার্কিট ব্রেকার আমাদের আছে, ট্রান্সমিশন লাইনটার মধ্যে এতগুলো সার্কিট ব্রেকার আছে, এ বি সি ডি। এখন যদি এইখানে একটা ফল্ট হয় ধরো, তাহলে সেক্ষেত্রে সব থেকে যত দূরে আমরা যাব, ট্রান্সমিশন লাইনটা সোর্স থেকে যত দূরে যাবে, সব দূরবর্তী রিলে টাইম সেটিংটাকে আমাদেরকে মিনিমাম রাখতে হবে। ঠিক আছে, মনে করো এইখানে ট্রান্সমিশন সবচেয়ে দূরে কোনটা আছে, এখানে যে 4টে সার্কিট ব্রেকার আমরা রিলে দেখতে পাচ্ছি, তো সব থেকে দূরে কোনটা আছে, ডি রিলেটা আছে। তো ডি রিলের ক্ষেত্রে আমরা টাইম সেটিংটা সব থেকে মিনিমাম রাখবো। মিনিমাম মানে কত মিনিমাম না, 0.5 সেকেন্ড, তার থেকে কম কিন্তু আমরা রাখতে পারবো। এরও কারণ আছে, কেন 0.5 সেকেন্ডের থেকে আমরা কম রাখতে পারবো না, তারও কারণ আছে, সেটা বলছি। তো আমরা যদি অপারেটিং টাইম ওয়াইজ দেখি আর ডিস্টেন্স দেখি, ওয়াই অ্যাক্সিস বরাবর মনে করো আমরা অপারেটিং টাইমটাকে শো করছি। ঠিক আছে, ধরো ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস আমি ড্র করলাম। ঠিক আছে, এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা সাপোজ এটা ধরো ওয়াই অ্যাক্সিস হয়ে গেল আমাদের, আর এটা ধরো হয়ে গেল আমাদের এক্স অ্যাক্সিস। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর মনে করো অপারেটিং টাইম, মানে কত সময়ে কোন রিলে ট্রিপ করবে, বা কত সময় রিলেটা সেই ব্যাপার ফল্টটাকে সেন্স করবে বা ট্রিপ সিগন্যালকে সেন্ড করবে, এটা হচ্ছে অপারেটিং টাইম, সেটা হচ্ছে সেই অপারেটিং টাইম। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস আমরা অপারেটিং টাইম দেখাচ্ছি, আর এক্স অ্যাক্সিস বরাবর দেখাচ্ছি ধরো আমরা পার্টিকুলার ডিস্টেন্সটাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। এবার কোন ডিস্টেন্সে আমার কোন জায়গায় ডি রিলেটা ফার্স্টে আছে, ডি রিলেটা সব থেকে দূরে আছে। তো ডি রিলেটা দূরে থাকার মানে হচ্ছে এই রিলের যে অপারেটিং টাইম সেটা সর্বনিম্ন। ঠিক আছে, সর্বনিম্ন মনে করো এটা হচ্ছে 0.5 সেকেন্ডে ট্রিপ করবে। তো অপারেটিং টাইমটা কনস্ট্যান্ট আপ টু এই ডি থেকে আপ টু মানে সি, এই রিজিয়নের মধ্যে আমরা বলতে পারি অপারেটিং টাইমটা হচ্ছে অলমোস্ট কনস্ট্যান্ট। এবং সেটা কত, 0.5 সেকেন্ড। এটা হচ্ছে মিনিমাম কোনো একটা ফল্টকে সেন্স করতে আমাদের লাগবে। ঠিক আছে, কোনো একটা ফল্ট যদি হয়, সেই ফল্টকে সেন্স করার জন্য আমাদেরকে মিনিমাম 0.5 সেকেন্ড দিতেই হবে। তাহলে 0.5 সেকেন্ড এই দিক থেকে, মানে ডি যে সার্কিট ব্রেকার আছে তারপরে যে কোনো জায়গায় ফল্ট হোক না কেন, এরপরে তো আরো লাইনটা চলবে, যে কোনো জায়গাতেই ফল্ট হোক না কেন, সেটা কত সময় সেন্স হবে, 0.5 সেকেন্ড। এবার হচ্ছে সি, এই সি তে যে রিলেটা আছে 0.5 সেকেন্ড, মানে হচ্ছে এই টাইমটা, ধরো এইখান থেকে এই যে সময়টা আমরা দেখাচ্ছি, মানে এই যে সময়টা, এটা হচ্ছে ধরো 0.5 সেকেন্ডকে আমরা বোঝাচ্ছি। ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, আমরা অ্যাকচুয়ালি এই সময়টাকে বলছি 0.5 সেকেন্ড। এই যে সময়টা আমাদের লাগছে এটা হচ্ছে 0.5 সেকেন্ড। তারপরে এই সি তে যে রিলেটা আছে তার অপারেটিং টাইম আর একটু বেশি হবে, সে আরো 0.5 সেকেন্ড পরে কোনো ফল্ট এলে সেটাকে সেন্স করবে। বি তে যে রিলে আছে তার অপারেটিং টাইম আর একটু পরে হবে, সেটা আরো 0.5 সেকেন্ড পরে সেটাকে সেন্স করবে। এ তে যে রিলে আছে তার অপারেটিং টাইম আর একটু পরে হবে, সে এতটা সময় গিয়ে ব্যাপারটাকে সেন্স করবে। তার মানে বি তে যে রিলে আছে সে 0.5 সেকেন্ডে ব্যাপারটাকে সেন্স করলো। এবার হচ্ছে সি তে যে রিলে আছে সে কত সময় গিয়ে সেন্স করবে ব্যাপারটাকে, 0.5 এর পরে আরো 0.5 অ্যাড করো, মানে হচ্ছে এটা 1 সেকেন্ডে গিয়ে সেন্স করবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 সেকেন্ড। আবার বি তে যে রিলে আছে, আচ্ছা বি তে যে রিলে আছে সেই বি রিলেটা কত সেকেন্ড পরে সেটাকে সেন্স করবে, না সে আরো 0.5 সেকেন্ড পরে ব্যাপারটাকে সেন্স করবে, মানে 1.5 সেকেন্ড। 1.5 সেকেন্ড। আবার এ তে যে রিলে আছে সে আরো 0.5 সেকেন্ড পরে ব্যাপারটাকে সেন্স করবে, সেটা হচ্ছে তার মানে 2 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে 2 সেকেন্ড। তার মানে কি বোঝাতে চাইলাম, যে যত দূরে হবে সোর্স আমাদের কোনটা, এইটা জেনারেটরটা, সেই জেনারেটর বা সোর্স থেকে যত দূরে আমাদের রিলেটা অবস্থিত হবে তত সে তাড়াতাড়ি ফল্টটাকে সেন্স করবে। ঠিক আছে,
তার মানে ডি তে যে রিলে আছে সে 0.5 সেকেন্ডে সেন্স করবে, সি তে যে রিলে আছে সেটা 1 সেকেন্ডে সেন্স করবে, বি তে যে রিলে আছে সেটা 1.5 সেকেন্ডে সেন্স করবে, আর এ তে যে রিলে আছে সে 2 সেকেন্ডে গিয়ে সেন্স করবে। মানে এক একটা সেকশনের জন্য আমরা 0.5 সেকেন্ড করে টাইম বাড়িয়ে যাচ্ছি। ঠিক আছে, এই কথাটার মানেটা কি? এবার মনে করো এই লাইনের এখানে কোথাও একটা ফল্ট হলো, এইখানে কোনো একটা জায়গায় মনে করো একটা ফল্ট হয়েছে, তা সেই ফল্টের জন্য আমাদের রিলে তো ট্রিপ করা উচিত। ফার্স্টে আমার কোন রিলে আছে, এর এই ফল্টের সব থেকে কাছে কোন রিলে আছে, ডি রিলেটা আছে, তাহলে ডি রিলে ফার্স্টে আমার ট্রিপ করা উচিত। কত সময় নেবে সে ট্রিপ করতে? 0.5 সেকেন্ড অন্তত সময় তার লাগবে ট্রিপ করতে। এই ফল্টের জন্য এর অন্তত 0.5 সেকেন্ড সময় লাগবে। এবার যদি আমার এই 0.5 সেকেন্ড পরে এই সার্কিট ব্রেকারটা অফ হয়ে গেল, মনে করো এই সার্কিট ব্রেকারটা আমার অফ হয়ে গেল, তার মানে কি পাওয়ার যেটা এদিক থেকে আসছিল, জেনারেটর থেকে আসছিল, সার্কিট ব্রেকার অফ মানে কি পাওয়ার এইখানে এসে থেমে যাবে, আর এদিকে যাবে না। তার মানে কি কেবলমাত্র ডি যে সার্কিট ব্রেকারটা ছিল সেইটাই কেবলমাত্র অফ হলো, বাকি আমার এ বি সি এরা কিন্তু চালু থাকলো। ঠিক আছে, তার মানে আমার যেটুকু অংশে ফল্ট হয়েছে কেবলমাত্র সেইটুকু অংশই আইসোলেটেড হলো, বাকি অংশটাতে কিন্তু পাওয়ার সাপ্লাইটা আনইন্টারাপ্টেড থাকে। ঠিক আছে, এইটা আমি বোঝাতে চাইছি। তো যত আমাদের ধরো এই বি তে যে সার্কিট ব্রেকারটা আছে কোনো কারণে ফল্ট হয়েছে এখানে, কিন্তু এ ফল্ট হওয়া সত্ত্বেও ট্রিপ করতে পারলো না, এতে কোনো এতে কোনো ব্যাঘাত হয়েছে বা ফল্ট হওয়া সত্ত্বেও ট্রিপ করতে পারেনি, তখন কি হবে? তখন হচ্ছে ডি যখন পারেনি তার মানে ফল্টটা আরো তো চলতেই থাকবে, এদিক থেকে ফল্ট কারেন্ট কন্টিনিউয়াসলি সাপ্লাইড হতেই থাকবে, তখন আমার নেক্সট অপশন কার আসবে না সি এর আসবে। তার মানে এই ফল্ট হওয়ার 1 সেকেন্ড পরে এই সি সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। ঠিক আছে, এবার সিও যদি ব্যর্থ হয়, এরকম ফল্ট হয়েছে মনে করো ডিও ট্রিপ করতে পারেনি, সিও ট্রিপ করতে পারেনি, তখন কে চান্স নেবে, তখন কার সুযোগ আসবে? তখন বি এর কাছে চান্স আসবে। তার মানে ফল্ট হওয়ার 1.5 সেকেন্ড পরে এই বি নামক যে সার্কিট ব্রেকার এ তখন ট্রিপ করবে। এবার যদি বিও ফেল করে তখন আমার কে ট্রিপ করবে? তার মানে টোটাল ফল্ট হওয়ার 2 সেকেন্ড পরে আমার এ তে যে সার্কিট ব্রেকারটা আছে এই সার্কিট ব্রেকারটা তখন ট্রিপ করবে। তো এইভাবে টোটাল প্রসেসটা চলতে থাকে। তার মানে যত আমার সোর্সের কাছাকাছি আসছে তত তার অপারেটিং টাইমটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তত তার অপারেটিং টাইমটা আমাদের বেড়ে যাচ্ছে। এবার মনে করো ফলটা এইখানে হয়নি, ফলটা আবার এইখানে হয়নি, ফলটা মনে করো এইখানে হয়েছে, এরকম একটা জায়গায় হয়েছে, তখন তাহলে পাওয়ার ফ্লোর ডাইরেকশন কোন দিকে, পাওয়ার কোন দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে গিয়ে এই ফল্টে চলে যাচ্ছে। তখন তাহলে এর কাছাকাছি সব থেকে কাছাকাছি কোন সার্কিট ব্রেকারটা আছে? এই সি সার্কিট ব্রেকারটা আছে, মানে ফল্ট হওয়ার 1 সেকেন্ড পরে এই সি নামক সার্কিট ব্রেকারটা তখন ট্রিপ করবে। এ যদি না পারে 1.5 সেকেন্ড পরে বি ট্রিপ করবে, বিও যদি না পারে তখন আরো ফল্ট হওয়ার 2 সেকেন্ড পরে এ সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। আবার মনে করো যদি এইখানে ফল্ট হয় বি আর সি এর মাঝখানে, তখন কে ফার্স্টে ট্রিপ করবে? তখন হচ্ছে পাওয়ারের ফ্লো ডাইরেকশন যেহেতু এইদিকে, তার মানে আমার ফার্স্টে চান্স আসবে বি এর কাছে। ফল্ট হওয়ার কত সেকেন্ড পরে বি ট্রিপ করবে না 1.5 সেকেন্ড পরে বি নামক সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। বি যদি না পারে ফল্ট হওয়ার 2 সেকেন্ড পরে এ ট্রিপ করবে। ঠিক আছে, এবার যদি ফল্টটা আমার এইখানে হয়, ফল্টটা কি হবে? তখন আর কারোর কাছে কোনো সুযোগই নেই, একমাত্র এই আছে, তার মানে এ কে ট্রিপ করতে হবে, এবং ফল্ট হওয়ার কত সময় পরে ট্রিপ করবে? এগুলো যেহেতু ডেফিনিট টাইম দিলে ফল্ট হওয়ার 2 সেকেন্ড পরে এটা ট্রিপ করবে। ঠিক আছে, তো এইরকম ওয়েতে এই প্রোটেকশন গুলো করা হয়ে থাকে। তার মানে যত দূরে যাব আমরা সোর্স থেকে তত দূরবর্তী যে আমার রিলে গুলো বা সার্কিট ব্রেকার গুলো তাদের অপারেটিং টাইমটা তত কমতে থাকবে, এবং মিনিমাম অপারেটিং টাইম কিন্তু আমাদেরকে 0.5 সেকেন্ড রাখতে হবে। এর কারণ হচ্ছে আমরা সার্কিট ব্রেকারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা জানি, সার্কিট ব্রেকারের ওয়ার্কিং প্রিন্সিপালে কি হয়, আমরা যদি একটা টাইমের অ্যাক্সিস ড্র করি, মনে করো আমরা এক্স অ্যাক্সিসটা মনে করো একটা টাইম না, ঠিক আছে, ধরো একটা পার্টিকুলার সময় প্রথমে আমরা এই জায়গাতে ধরো ফল্ট হলো, এখানে কি হলো না এইখানে এই সময় আমরা ফল্ট অকার্ড। ঠিক আছে, এখানে আমার ফল্টটা ফার্স্ট হয়েছে, ফল্ট হয়েছে মানে কি লাইনের সঙ্গে আর ছেড়ে গেছে, ফল্ট অকার্ড। এখানে যখন ফল্ট অকার করলো, এখানে যখন ফল্টটা অকার্ড করলো বা ঘটলো, ফার্স্টে কি হবে? ফল্ট অকার হওয়ার পরে কিছুটা সময় তো রিলে লাগবে, রিলে টাইম মানে কিছুটা সময় তো রিলে লাগবে, যে ফল্ট কারেন্টটা বেশি হয়ে গেছে, ব্যাপারটাকে প্রসেস করতে রিলের কিছুটা সময় লাগবে। রিলে ব্যাপারটাকে প্রসেস করতে মনে করো এইখান থেকে এতদূর পর্যন্ত সময় নিল, কতদূর না এইখান থেকে এই এতটা সময়, মানে এই ফল্ট হয়েছে এইরকম একটা জায়গাতে, এরকম একটা জায়গায় ফল্ট হয়েছে, এইখান পর্যন্ত গিয়ে রিলে ব্যাপারটাকে সেন্স করলো। আর রিলে যখনই সেন্স করবে তখন কি হবে,
রিলের কন্ট্যাক্টস যেগুলো আছে, আমি এখানে ডায়াগ্রামে দেখিয়েছিলাম মনে করো, এই যে রিলে ব্যাপারটাকে সেন্স করলো, কারেন্টের ফ্লো ডাইরেক্ট মানে কারেন্টের ফ্লো বেশি হয়ে গেছে, ব্যাপারটাকে সেন্স করার পরে কন্ট্যাক্টটাকে টানবে। তো এই কন্ট্যাক্ট যে টানছে, কন্ট্যাক্টগুলো আইদার ওপেন থাকবে বা ক্লোজ হবে, কিছু একটা হবে। এই যে ওপেন ক্লোজের ব্যাপারটা, সেটা হবে কিছুটা সময় পরে। মনে করো এই হচ্ছে সেই জায়গা যেখানে আমার এই রিলের কন্ট্যাক্টগুলো আইদার ওপেন বা ক্লোজ কিছু একটা হচ্ছে, রিলে কন্ট্যাক্টস ওপেন অর ক্লোজ হচ্ছে, ঠিক আছে। ওপেন অর ক্লোজ এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে এইরকম জায়গাতে, মানে স্যার ফল্ট হওয়া। হ্যাঁ বলো। বলছি স্যার দেবাশিস দেখতে পাচ্ছে না। দেবাশিস দেখতে পাচ্ছে না? হ্যাঁ স্যার ওখানে মেসেজ করে দেবেন। হ্যাঁ স্যার। তাহলে দেবাশিস তুমি একবার ইন্টারনেটটা তুমি একবার লিভ হয়ে আরেকবার এন্টার করো, ঠিক আছে। মনে হচ্ছে তোমারই এখানে ইন্টারনেটের সমস্যা কিছু একটা হয়েছে, বুঝলে। তুমি একবার লিভ হয়ে আরেকবার এন্টার করো, এরকম হয়ে থাকে মাঝে মাঝে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমার হচ্ছে এইখানটাই ফল্ট হয়েছে। প্রথমে মনে করো এখানে ফল্ট হয়েছে, ফল্ট হওয়ার কিছু সময় তো লাগবে, রিলের ব্যাপারটাকে সেন্স করতে কিছুটা সময় লাগবে। রিলে সেন্স করে ব্যাপারটাকে প্রসেস করবে, এবং প্রসেস করার পরে কন্ট্যাক্টগুলোকে ক্লোজ বা ওপেন করবে। তাহলে এই যে সময়টা, এখান থেকে এইটুকু সময় যে ডিউরেশন, এটাকে আমরা কি সময় বলছি? এটা হচ্ছে রিলে টাইম, এটাকে বলে রিলে টাইম, ঠিক আছে। এবার এই রিলে টাইমের পরে কি হয়? এই রিলে টাইম হয়ে গেল এখান থেকে এইটুকু। রিলে টাইমের পরে, রিলের পরে কার রোল চলে আসে? রিলে ব্যাপারটাকে ধরো বললো ট্রিপ করা, রিলে হয়তো বললো যে ফল্ট হয়ে গেছে, ট্রিপ করো, কন্ট্যাক্টটাকে আইদার ওপেন অর ক্লোজ করেছে। তাহলে রিলে ট্রিপ ক্লোজ করবার পরে এই ট্রিপ কয়েলে সাপ্লাই চলে আসে। ট্রিপ কয়েলে যেই সাপ্লাই চলে আসে, সেই সিগন্যাল কার কাছে যায়? সার্কিট ব্রেকারের কাছে যায়। তার মানে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টের কাছে এবার কাজ শুরু হলো। রিলে যখনই বললো ট্রিপ কয়েলকে পাওয়ার সাপ্লাই দিয়ে দিল, তখন ট্রিপ কয়েল কি বললো? যে সার্কিট ব্রেকার তোমাকে ট্রিপ করাতে হবে। এবার সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টগুলো ওপেন হওয়া শুরু করবে। তার মানে এইরকম একটা জায়গাতে সার্কিট ব্রেকার ওপেন হওয়া স্টার্ট করবে। যেই রিলের কন্ট্যাক্টগুলো ক্লোজ হয়ে গেল, অমনি কি হলো? সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টগুলো এবার ওপেন হতে শুরু করলো। এবার সেইটা কিছু সময় নেবে। সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট যেটা আছে, সেগুলো তো কিছুটা সময় লাগবে ঠিক মানে পুরোপুরি ওপেন হওয়ার জন্য। তাহলে ওই রিলে যেখানে কন্ট্যাক্টটা ওপেন আর ক্লোজ হলো, সেখান থেকে শুরু করে আপ টু এই এতটা পর্যন্ত সময় লাগবে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টগুলোকে কি হতে, না সার্কিট ব্রেকারের ওপেনিং হতে, ঠিক আছে। সার্কিট ব্রেকারটা ওপেন হতে এই এতটা টাইম অন্তত আমাদের লাগবে, সিবি ওপেনিং টাইম। এটাকে আমি বলছি সাপোজ সিবি ওপেনিং টাইম, বা সার্কিট ব্রেকার ওপেনিং টাইম। এবার যখন আমাদের সার্কিট ব্রেকার ওপেনিং হয়ে গেল, সার্কিট ব্রেকার কন্ট্যাক্ট ওপেন হলে কি হয়? সার্কিট ব্রেকার কন্ট্যাক্ট ওপেন হলে আমরা জানি একটা আর্ক তৈরি হয়, আগুনের একটা আর্ক তৈরি হয়, তাই তো। যখনই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টটা আমাদের ওপেন হচ্ছে, তাহলে মনে করো সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট ওপেনিং হওয়াটা, রিলে কন্ট্যাক্ট এখানে ওপেন অর ক্লোজ হলো, দিয়ে ট্রিপ কয়েল পাওয়ার সাপ্লাই পেলো, দিয়ে সার্কিট ব্রেকারটা এবার ওপেন হওয়া শুরু হলো, ঠিক আছে, ওপেনিং টাইম। এবার সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টটা ওপেন যেখান থেকে হলো, ঠিক আছে, সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট ওপেন হলেই কিন্তু হলো না, ওপেন হলো তার সঙ্গে কিন্তু আর্ক শুরু হয়ে গেল, ঠিক আছে। তার মানে এখানে আমাদের যেই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট ওপেন হলো, অমনি কি শুরু হবে? অমনি হচ্ছে আর্কিং ব্যাপারটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে যখনই ইনস্ট্যান্টলি মানে সার্কিট ব্রেকার ওপেনিং হওয়া স্টার্ট করলো, একদম যখন ওপেন হয়ে গেল, সেই সময় কিন্তু আমাদের আর্কিং শুরু হবে। তার মানে এটা হচ্ছে সাপোজ দ্য ইনস্ট্যান্ট অফ দ্য কন্ট্যাক্ট ওপেনিং, ইনস্ট্যান্ট অফ কন্ট্যাক্ট ওপেনিং সার্কিট ব্রেকার, ইনস্ট্যান্ট অফ সার্কিট ব্রেকার কন্ট্যাক্ট ওপেনিং। সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট গুলো এখানে ওপেনিং হওয়া হয়ে গেছে, সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট গুলো ওপেনিং হয়ে গেছে, ঠিক আছে। তখন কি হলো? আমাদের আর্ক, মানে এখান থেকে আর্কিং শুরু হলো। এই যে সময়টা কিছু সময় পর্যন্ত আর্কিং চলবে, এটা হচ্ছে আমাদের আর্কিং টাইম, ঠিক আছে। মানে আগুনটা তখনও কিন্তু জ্বলবে, মানে আর্কটা এক্সটিংশন হতে কিছুটা সময় লাগে। আমরা জানি সার্কিট ব্রেকারের মধ্যে আর্ক এক্সটিংশনের জন্য বিভিন্ন সিস্টেম রাখা থাকে, সেগুলো আমরা এখন ডিসকাস করছি না। এটা হচ্ছে ধরো আমাদের আর্কিং টাইম, মানে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট যখন আমাদের ওপেন হয়ে গেল, তখন একটা আর্ক তৈরি হয়, সেই আর্কটা এক্সটিংশন হতে কিছুটা, বা আর্কটা নেভাতে কিছুটা সময় লাগে। এটা হচ্ছে ধরো আর্কিং টাইম। তাহলে এইখান থেকে এইটুকু যে সময়, সেই সময় তো আর্কিং চলবে এবং আর্কিংটা আস্তে আস্তে কমানো হবে, দিয়ে একটা সময় গিয়ে আর্কিং শেষ হয়ে যাবে। এই সময় মনে করো আমাদের আর্কিংটা শেষ হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল আর্ক এক্সটিংশন টাইম। এটা হচ্ছে
এক্সটিংশন অফ আর্ক বা ইনস্ট্যান্ট অফ আর্ক এক্সটিংশন। ঠিক আছে, এটা হলো ইনস্ট্যান্ট অফ আর্ক এক্সটিংশন। বুঝে গেল? তার মানে সার্কিট ব্রেকার ফার্স্টে আমাদের ওপেনিং হলো, ওপেনিং যখন কমপ্লিট হলো তখন একটা আর্কিং শুরু হলো, এবং আর্কিং হওয়ার পরে সেই আর্কিংটা নিভতে কিছুটা সময় লাগলো, সেই সময়টাকে আমরা বলছি কি আর্কিং টাইম। ঠিক আছে, এবার এই আর্কিং টাইমের পরে আরো কিছুটা আমাদেরকে বাফার টাইম দিতে হবে। যখন আর্ক নিভে গেল, আর্কটা কখন নিভে যাবে? যখন সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট গুলো ধরো আমাদের ওপেন হয়ে গেছে, হ্যাঁ ওপেন হয়ে গেছে, তখন আমাদের কিছুটা ডেড টাইম, ঠিক আছে, কিছুটা আমাদের ডেড টাইম দিতে হবে। এই ডেড টাইমটা কিসের জন্য? এটা হচ্ছে ফর বাফার টাইম আমরা বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ডেড টাইম বা বাফার টাইম আমরা বলে থাকি। তার মানে ব্যাপারটা হচ্ছে যদি ফল্ট থাকে, যদি ফল্টটা পারসিস্ট করে, তখন তো আমাদের সার্কিট ব্রেকার ওপেনিং হয়ে থেমে গেল ব্যাপারটা। ঠিক আছে, সার্কিট ব্রেকার এতদূর পর্যন্ত আমাদের আপ করলো, ব্যাপারটাকে এতটা পর্যন্ত, মানে এখান থেকে সার্কিট ব্রেকার ওপেনিং হওয়া স্টার্ট করলো, এখানে গিয়ে আমাদের আর্কিং পুরোপুরি বন্ধ। তার মানে সার্কিটটাকে ওপেন করে দিল। যদি ফল্টটা পারসিস্ট করে, যদি ফল্টটা মানে কন্টিনিউ করে, তাহলে সার্কিট ব্রেকার ইন্টারাপ্ট হয়েই থাকবে। এটা হচ্ছে সার্কিট ব্রেকারের ইন্টারাপ্টিং টাইম। যদি ফল্ট পারসিস্ট করে, এখানেই শেষ। ঠিক আছে, এখানেই ব্যাপারটা শেষ হয়ে যাবে। কিন্তু যদি মনে করো ফল্টটা ট্রানজিয়েন্ট টাইপের ফল্ট হয়। ট্রানজিয়েন্ট টাইপের ফল্ট মানে কি? ফল্টটা হচ্ছে ধরো কোনো একটা রিজনের জন্য হয়েছিল, কিন্তু যখন আবার রিক্লোজার হচ্ছে তখন কিন্তু ফল্টটা আর নেই। মানে সার্কিট ব্রেকারে আমি আগের দিন বলেছিলাম যে অটো রিক্লোজারের একটা ব্যাপার থাকছে। তো সেই সার্কিট ব্রেকারের একটা অটো রিক্লোজার ব্যাপারটা কখন শুরু হয় না, যখন এই আর সার্কিট ব্রেকার ওপেনিং হয়ে যাচ্ছে তারপর থেকেই কিন্তু ওই ব্যাপারটা শুরু হয়ে যাচ্ছে। থেকে বাই ডিফল্ট সার্কিট ব্রেকারের একটা রিক্লোজারের একটা ব্যাপার চলে আসছে। এটা হচ্ছে সেই সার্কিট ব্রেকারের রিক্লোজিং টাইম। ঠিক আছে, তো সেটা কাকে নিয়ে থাকে? আর্ক এক্সটেনশন হতে যতটা সময় লাগছে বা আর্কিং টাইম প্লাস এই যে ডেড টাইম বা বাফার টাইম যেটাকে আমরা বললাম, এই দুটোকে যোগ করে হচ্ছে আমাদের কি না, এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকারের রিক্লোজিং টাইম। ঠিক আছে, এটা হচ্ছে সার্কিট ব্রেকারের রিক্লোজিং টাইম। এটা হচ্ছে সার্কিট ব্রেকারের রিক্লোজিং টাইম। এটা কখন হয়? যখন সার্কিট ওপেন হয়ে গেছে, তারপরে আরেকবার তো সার্কিট ব্রেকার চেক করে, অটো রিক্লোজার হয়ে একবার চেক করে যে ফল্টটা কন্টিনিউ করছে নাকি। যদি কন্টিনিউ না করে তাহলে যদি কন্টিনিউ না করে ফল্টটা, তাহলে আরেকবার কিন্তু ওটা রিক্লোজার হয়। সেই রিক্লোজারটা কোন জায়গায় হয় না, এই জায়গাতে সার্কিট ব্রেকার আবার রিক্লোজার হয়, সাবসিকুয়েন্ট বা সার্কিট ব্রেকার রিক্লোজার। এটা হচ্ছে সেই রিক্লোজারের ইনস্ট্যান্টটা। এটা হচ্ছে সেই সার্কিট ব্রেকারের রিক্লোজারের সময়টা বা ইনস্ট্যান্টটা। ঠিক আছে, মানে এখানে ফল্ট হলো, ফল্ট হওয়ার পরে কিছু সময় রিলে নিল ব্যাপারটাকে সেন্স করতে, দিয়ে রিলের কন্ট্যাক্ট গুলো ওপেন হলো। রিলের কন্ট্যাক্ট ওপেন হওয়া মাত্র সার্কিট ব্রেকার ওপেনিং হওয়া স্টার্ট হয়ে গেল। সার্কিট ব্রেকার যখনই ওপেনিং হওয়া স্টার্ট হলো, সার্কিট ব্রেকারের ইন্টারাপ্টিং টাইম তখনই স্টার্ট হয়ে গেছে। কিছু সময় পরে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট গুলো ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু আর্ক তখন শুরু হচ্ছে। সার্কিট ব্রেকারের সেই আর্ক যেটা তৈরি হচ্ছে, সেই আর্কটা নিভতে কিছুটা সময় নিচ্ছে, সেই সময়টাকে আমরা বলছি আর্কিং টাইম। এবার একটা সময় গিয়ে আর্কটা এক্সটিংগুইশ হয়ে যাচ্ছে বা নিভে যাচ্ছে। তাহলে এই যে সার্কিট ব্রেকারের ওপেনিং টাইম এবং সার্কিট ব্রেকারের আর্ক এক্সটেনশন টাইম বা আর্কিং টাইম, এই দুটো মিলে হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার ইন্টারাপ্টিং টাইম। ঠিক আছে, আর হচ্ছে কি সার্কিট ব্রেকার ইন্টারাপ্টিং এর পরে আরো কিছুটা বাফার টাইম বা ডেড টাইমের পরে সার্কিট ব্রেকারটাকে রিক্লোজার করা হচ্ছে। তাহলে এইখান থেকে শুরু করে, মানে যখন থেকে আর্ক শুরু হচ্ছে ততক্ষণ থেকে শুরু করে, বা আর্ক যখন থেকে এক্সটিংগুইশন করা স্টার্ট হচ্ছে তখন থেকে শুরু করে আপ টু দিস রিক্লোজার, এই পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় সার্কিট ব্রেকারের রিক্লোজিং টাইম। ঠিক আছে, আর ফল্ট ক্লিয়ারিং টাইম বলতে কোনটাকে বলে? ফল্ট ক্লিয়ারিং হতে কতটা সময় লাগছে, ফল্ট হতে হয়েছে এখানটায় আর ক্লিয়ার হয়েছে কোন জায়গায়, এই জায়গায়। তাহলে এইখান থেকে এইটুকু, এই যে সময়টা এখান থেকে এইটুকু পর্যন্ত যে সময়, এই সময়টাকে আমরা বলবো কি, এটা হচ্ছে আমাদের ফল্ট ক্লিয়ারিং টাইম। এইখানে ফল্ট শুরু হয়েছে, অকার হয়েছে, আর এখানে গিয়ে আর্কটা নিভে গেছে। তার মানে এইখান থেকে এইটুকু যে সময়, এই সময়টাকে আমরা বলবো হচ্ছে ফল্ট ক্লিয়ার হতে এই সময়টা লেগেছে, বা এটাকে বলা হয় ফল্ট ক্লিয়ারিং টাইম। ঠিক আছে, এটা হচ্ছে সার্কিট ব্রেকারের যে কনসেপ্ট, সেটাই আমরা একটু জাস্ট ব্রিফলি ডিসকাস করলাম। এটা হচ্ছে ফল্ট ক্লিয়ারিং টাইম। দেখা গেছে যে বিভিন্ন সার্কিট ব্রেকার গুলো আছে,
সেখানে এরকম কোন একটা পার্টিকুলার ফল্ট হয়ে সেই ফল্টটা ক্লিয়ার হতে মোটামুটি 0.38 সেকেন্ড থেকে শুরু করে আপ টু 0.5 সেকেন্ড পর্যন্ত সময় লেগেই যায়। ঠিক আছে, এই সময়টা কত লাগে, এই যে ফল্ট ক্লিয়ারিং টাইমটা বললাম, এটা হচ্ছে জেনারেলি একটা ইএইচবি সার্কিট ব্রেকারের ক্ষেত্রে 0.38 সেকেন্ড থেকে শুরু করে 0.38 সেকেন্ড থেকে শুরু করে আপ টু 0.5 সেকেন্ড। ঠিক আছে, এই পর্যন্ত সময় জেনারেলি লাগে একটা ফল্ট হয়ে রিলে শেষ করে, তারপরে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট ওপেন হয়, সার্কিট ব্রেকারের আর্ক এক্সটিংগুইশ হয়, এই টোটাল প্রসেস কমপ্লিট হতে মোটামুটি 0.5 সেকেন্ড সময় লেগে থাকে। যে কারণে আমরা বলি যে এই যে অপারেটিং টাইমটা অন্ততপক্ষে 0.5 সেকেন্ড রাখতেই হবে, এবং একটা স্টেপের পরে তার পরবর্তী যে সার্কিট ব্রেকার যেটা আছে তাদের মধ্যে অন্ততপক্ষে 0.5 সেকেন্ড গ্যাপ আমাদেরকে রাখতে হবে। যদি আমরা 0.5 সেকেন্ডের গ্যাপ না রাখতাম, মনে করো এটা ধরো 0.5 সেকেন্ড রেখেছি, এটা 1 সেকেন্ড রাখিনি, 1 সেকেন্ডের থেকে কম রেখে 0.8 সেকেন্ড রেখেছি, তাতে কি হতো, তাতে হচ্ছে যে এই যে সার্কিট ব্রেকার এটা ধরো অটো রিক্লোজার হয়ে যাচ্ছে, তার মধ্যেই হয়তো অটো রিক্লোজার সিগন্যাল দিয়ে দিচ্ছে, কিন্তু এর যদি অপারেটিং টাইম আমরা 0.8 সেকেন্ড দিয়ে রাখতাম, তাহলে কি 0.8 সেকেন্ডে তো ফল্টটা স্টিল কন্টিনিউ করছে, তার মানে এটা হয়তো কন্টিনিউ ফল্ট নয় বা ফল্টটা কন্টিনিউয়াস নয়, একবার অটো রিক্লোজার করলেই ফল্টটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ইতিমধ্যে এই যে সি নামক যে সার্কিট ব্রেকারটা আছে, এর যদি অপারেটিং টাইমটা 1 সেকেন্ডের থেকে কম হতো, মানে এই দুটোর মধ্যে গ্যাপ যদি 0.5 এর থেকে কম হতো, তখন কি হতো, ইতিমধ্যে এ ফল্ট হওয়ার সিগন্যাল পেয়ে গেছে, মানে এ আবার ট্রিপ সিগন্যাল এর সার্কিট ব্রেকারকে পাঠিয়ে দিয়েছে, তার মানে এর অটো রিক্লোজার হয়ে গেলেও এ কিন্তু ততক্ষণে আবার ট্রিপ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের কোনো লাভ হবে না। যদি এটা আবার ট্রিপ হয়ে যায় তাহলে এখানেও তো পাওয়ার আসবে না, তার মানে অকারণে আমাদের এটাও ট্রিপ করলো বা এখানেও পাওয়ার সাপ্লাই তো বন্ধই থাকলো, তার সঙ্গে এই পাওয়ার সাপ্লাইটাও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, যেটার কোনো প্রয়োজন নেই। তো যে কারণে কি করা হয় না, একটা স্টেপের পরে বা একটা আমাদের যে স্টেজ তার পরবর্তী স্টেজ, এই দুটো স্টেজের মধ্যে অন্ততপক্ষে আমাদেরকে 0.5 সেকেন্ডের এই টাইম গ্যাপটা রাখতেই হবে, কারণ এই যে ফল্ট ক্লিয়ারিং টাইম যেটাকে আমরা সার্কিট ব্রেকারের অপারেশন থেকে দেখতে পাচ্ছি, অন্ততপক্ষে এটা 0.38 থেকে 0.5 সেকেন্ড জেনারেলি হয়ে থাকে। তো আমরা হায়ার সাইডটাই কনসিডার করি, এই 0.5 সেকেন্ডটাকে আমরা ধরে নেব। ঠিক আছে, এটাই হচ্ছে ফল্ট ক্লিয়ার হতে আমরা লাগে বলে অ্যাজিউম করে নেব। তো এই কারণে এইরকম একটা টাইম সেটিং রাখা থাকছে। তো এই ধরনের যে আমরা রিলে ইউজ করছি এখানে, এই রিলেটা কি ধরনের রিলে, এটা হচ্ছে ডেফিনিট টাইম রিলে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা টাইম ডেফিনিট একটা টাইমে অপারেট করছে, মানে যতই যা হয়ে যায় এটা সবসময় 0.5 সেকেন্ডে ট্রিপ করবে, এখানে এটা 1 সেকেন্ডে ট্রিপ করবে, এটা 1.5 সেকেন্ডে ট্রিপ করবে, আর এটা হচ্ছে 2 সেকেন্ডে ট্রিপ করবে। মানে ফল্ট কারেন্টের ওপরে এর কিছু যায় আসে না, ফল্ট কারেন্ট বেশি হোক কি কম হোক তাতে কিছু যায় আসে না, এটা সবসময় 2 সেকেন্ডেই ট্রিপ করবে। কিন্তু এই রিলে ব্যবহার করলে আবার অসুবিধা আছে। অসুবিধাটা কি, মনে করো যদি এই যেখানে পাওয়ার সাপ্লাই সোর্স যেখানে আছে সেখান থেকে যদি দূরে হয়, কোনো এক জায়গায় ফল্ট হয়, তখন তো ফল্ট কারেন্টের অ্যামাউন্টটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে, কারণ ফল্ট পাথের ইম্পিডেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যত দূরে যাব তত লাইনের দৈর্ঘ্য বাড়বে, ফল্ট পাথের ইম্পিডেন্সটা বাড়বে, তাহলে ফল্ট কারেন্টের অ্যামাউন্টটা কমবে। তো কম কারেন্টের ক্ষেত্রে বেশি সময়ে সার্কিট ব্রেকার ট্রিপ করুক, তাতে বিশেষ অসুবিধা কিছু নেই। কিন্তু মনে করো ফল্টটা আমার সোর্সের কাছাকাছি কোথাও একটা হয়ে গেল, এই যে সোর্স তার খুব কাছাকাছি, এবং এক্ষেত্রে কি হবে, এখানে তো ফল্ট পাথের ইম্পিডেন্স খুব বেশি হবে না, কারণ এখানে কেবলমাত্র এই সোর্স ইম্পিডেন্স টুকু থাকতে যা, এখানে তো ট্রান্সমিশন লাইন এইটুকু পাথের মধ্যে, এখান থেকে এইটুকুর মধ্যে তো আর ট্রান্সমিশন লাইন বিশেষ নেই, তখন কিন্তু আমাদের ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স কিছুই থাকছে না বলতে গেলে। তার মানে তখন কিন্তু ফল্ট যে পাথ তার ইম্পিডেন্স কম, তার মানে ফল্ট কারেন্টের অ্যামাউন্টটা বেশি। কিন্তু এত হিউজ অ্যামাউন্ট অফ ফল্ট কারেন্ট হওয়া সত্ত্বেও এই যে এতে যে সার্কিট ব্রেকারটা আছে, এই রিলেটা কত সময় ব্যাপারটাকে সেন্স করবে না, 2 সেকেন্ড সময় লাগবে। তাহলে 2 সেকেন্ড যদি এই এত হিউজ কারেন্টে অ্যালাউ করে দেয়, তখন কি হবে, এই যে সোর্স গুলো এখানে হিউজ অ্যামাউন্ট অফ একটা কারেন্ট অনেক দীর্ঘ সময় ধরে ফ্লো করবে। পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে 2 সেকেন্ড সময়টাও কিন্তু অনেক বেশি। তো এত সময় ধরে যদি একটা হিউজ কারেন্ট ফ্লো করে, দ্যাট ক্যান বি ডেঞ্জারাস ফর পাওয়ার সিস্টেম। তো সেই কারণবশত এই ধরনের আমাদের যে ডেফিনিট টাইম রিলে দিয়ে যে প্রোটেকশন, সেই প্রোটেকশনটাকে কিন্তু আমরা জেনারেলি ইউজ করতে পারবো না। ঠিক আছে, এটাকে আমরা ইউজ করতে পারবো না। তো এর বদলে আমাদেরকে কি ইউজ করতে হবে, তাহলে অল্টারনেটিভ যে আরেকটা স্কিম আছে তার নাম হচ্ছে কি ইনভার্স টাইম রিলে। ঠিক আছে, এই ইনভার্স টাইম রিলেটা কিভাবে কাজ করে এটা আবার আমরা দেখব। ইনভার্স টাইম রিলের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ডেফিনিট টাইম রিলে ইউজ করছি না, আমরা ইউজ করছি আইডিএমটি রিলে। যে ধরনের রিলের বৈশিষ্ট্যটা কি, ইনভার্স টাইম রিলের বৈশিষ্ট্যটা আমি একটু বলে নিই।
এর ক্ষেত্রে কি হয় না, আমরা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো অপারেটিং টাইম টি দেখাই আর এক্স অ্যাক্সিস বরাবর মনে করো সরি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি কারেন্টটাকে দেখাই, ওয়াই অ্যাক্সিস বরাবর মনে করো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এদিকে কারেন্ট, সরি এদিকে আমরা কারেন্ট দেখাচ্ছি, এদিকে আমরা কারেন্ট দেখাচ্ছি, আর এদিকে ধরো আমরা অপারেটিং টাইমটাকে দেখাচ্ছি, কত সময় ট্রিপ করবে সেটা দেখাচ্ছি। ঠিক আছে, তো যদি আমরা ক্যারেক্টারিস্টিক্সটা দেখি, যদি আমরা ক্যারেক্টারিস্টিক্সটা দেখি তো এইরকম একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাবো। এইরকম ক্যারেক্টারিস্টিক্সকে আমরা কি ক্যারেক্টারিস্টিক্স বলি, এটাকে বলা হয় ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স। এর থেকে কি বোঝা যাচ্ছে, এটা হচ্ছে টাইম মানে হচ্ছে অপারেটিং টাইম, আমি এটাকে টি অফ, ঠিক আছে, অপারেটিং টাইম এরকম বলছি। ঠিক আছে, তা এখানে দেখো এই যে জায়গা, এরকম জায়গাতে আমার কারেন্টের অ্যামাউন্টটা কত, কারেন্টের অ্যামাউন্টটা খুব স্মল, যত আমরা দূরে যাবো এক্স অ্যাক্সিস বরাবর যত বাড়বো ডান দিকে তত তো আমার কারেন্টটা বাড়বে, হচ্ছে খুব স্মল, তো সেখানে অপারেটিং টাইম কত, অপারেটিং টাইমও অনেক বেশি। তারপর আমরা কারেন্টটাকে যত বাড়াচ্ছি দেখো অপারেটিং টাইম কিন্তু তত কমছে, আমরা কারেন্টটাকে আরো বাড়াচ্ছি অপারেটিং টাইমটা আরো কমছে, আরো বাড়াচ্ছি অপারেটিং টাইম আরো কমছে, মানে যত কারেন্ট বেশি হবে, ফল্ট কারেন্টটা যত বেশি হবে, এটা অ্যাকচুয়ালি কি আই মানে হচ্ছে ফল্ট কারেন্ট, এটা অ্যাকচুয়ালি ফল্ট কারেন্ট, তো ফল্ট কারেন্টের অ্যামাউন্ট যত বেশি হবে অপারেটিং টাইম তত কম হবে। এইরকম ক্যারেক্টারিস্টিক্সকে আমরা বলি হচ্ছে ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স। তো এই ধরনের যে একটা রিলে আমরা ইউজ করি, সেই রিলের নাম হচ্ছে কি আইডিএমটি রিলে বা ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম ল্যাগ টাইপের রিলে। তো সেই রিলে যদি আমরা ইউজ করি এই রেডিয়াল ফিডার প্রোটেকশনের কাজেই যদি ইউজ করি, তো সেটা কিরকম দেখতে হয় আমরা একটু দেখে নিই। তো ধরো এখানে আমাদের একটা জেনারেটর আছে, আগের মতোই সিস্টেম, রেডিয়াল সিস্টেম, এখানে একটা জেনারেটর আছে। নেক্সট হচ্ছে ধরো এখানে আমাদের হচ্ছে একটা ট্রান্সফরমার আছে, ঠিক আছে, এখানে একটা ট্রান্সফরমার আছে। নেক্সট হচ্ছে কি আমাদের এখানে ধরো একটা সার্কিট ব্রেকার আছে, এই সার্কিট ব্রেকার আমরা এটাকে সাপোজ এই সার্কিট ব্রেকারের নাম দিচ্ছি সাপোজ এ, ঠিক আছে, এটা ধরো একটা সার্কিট ব্রেকার, এর নাম দিলাম এ। নেক্সট হচ্ছে এর পরে আরেকটা সার্কিট ব্রেকার আছে, তার নাম আমি সাপোজ দিলাম হচ্ছে বি। এটার নাম আমরা দিলাম সাপোজ বি। নেক্সট হচ্ছে ধরো আমরা আরেকটা সার্কিট ব্রেকারের কথা বলি, একটু দূরে আরেকটা সার্কিট ব্রেকার আছে, সেই সার্কিট ব্রেকারের নাম আমি সাপোজ দিলাম হচ্ছে সি, একটা সিবি, এটা হলো ধরো সি। আর এখানে ধরো আরেকটা সার্কিট ব্রেকার আছে, এটা একটা সার্কিট ব্রেকার আছে, এর নাম দিলাম ডি। এবার এইখানে আমরা যদি যে প্রোটেকশনটা ইউজ করছি, যেখানে যে টাইপের রিলে ইউজ করছি, এই রিলেগুলো কি ধরনের রিলে না নন ডাইরেকশনাল রিলে। নন ডাইরেকশনাল রিলে কি করে বোঝাবো, দুদিকে অ্যারো, এর ওইদিকে অ্যারো দিকেও অ্যারো, ঠিক আছে, নন ডাইরেকশনাল রিলে আমরা এইভাবেই বোঝাবো। এখানে আমরা কি ফিডার, এটাকে কি ফিডার বলে, এই ধরনের ফিডার যেখানে পাওয়ারের ফ্লো ডাইরেকশনটা একই দিকে, একটাই সোর্স এবং একদিকেই পাওয়ারের ফ্লোটা হচ্ছে, তাকে আমরা বলি হচ্ছে রেডিয়াল ফিডার। ঠিক আছে, তাহলে ধরো এইখানেও চারটে সার্কিট ব্রেকার, চারটে জায়গায় যে রিলেগুলো আছে সেগুলো হচ্ছে সবই নন ডাইরেকশনাল রিলে। ঠিক আছে, নন ডাইরেকশনাল রিলে আমরা এই অ্যারোর ডাইরেকশন থেকেই বুঝতে পারছি। তাহলে এখন আমরা যে টাইপ অফ রিলে ইউজ করছি, এখানে কিন্তু রিলের টাইপগুলো হচ্ছে আমাদের আইডিএমটি টাইপের। আইডিএমটি টাইপ রিলের ক্যারেক্টারিস্টিক্স আমি একটু আগে ড্র করলাম, সেই রিলের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইরকম। ঠিক আছে, অপারেটিং টাইম বরাবর আর এক্স অ্যাক্সিস বরাবর ফল্ট কারেন্ট, তো তাদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইরকম ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, মানে যত ফল্ট কারেন্ট আমাদের বাড়বে তত আমাদের কম সময়ে সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। অপারেটিং টাইম হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর টি অফ, এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর বলছি, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা বলছি সাপোজ কারেন্ট। ঠিক আছে, ফল্ট কারেন্ট। তো এই যে দেখো প্রথমে হচ্ছে একটা মিনিমাম টাইম ল্যাগ লাগছে, যতই ফল্ট কারেন্ট একটা মিনিমাম লাগ, সেই মিনিমাম টাইম ল্যাগের পরে কিন্তু যত ফল্ট কারেন্টের মাত্রাটা বাড়বে তত কিন্তু তাড়াতাড়ি সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। এই হচ্ছে এই কনসেপ্ট। তো এরকম যে আমাদের রিলে আছে, তো সেই রিলেকে কাজে লাগিয়ে আমরা এই প্রোটেকশনটা করব। তার মানে এ তে আমাদের আইডিএমটি একটা রিলে আছে, বি তেও একটা আইডিএমটি রিলে আছে, সি তেও একটা আইডিএমটি রিলে এবং ডি তেও একটা আইডিএমটি টাইপের রিলে আছে। তখন কি হবে দেখো, তার যদি আমরা ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করার চেষ্টা করি,
ওয়াই অ্যাক্সিস বরাবর মনে করো আমরা একটা অপারেটিং টাইমকে দেখাচ্ছি। ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি দেখাচ্ছি? অপারেটিং টাইম। এটা হচ্ছে টি অফ, মানে কত সময় সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে, ঠিক আছে, এটা হলো অপারেটিং টাইম। আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি দেখাবো না, এক্স অ্যাক্সিস বরাবর আমরা ডিস্টেন্স দেখাবো। এক্স অ্যাক্সিস বরাবর আমরা দেখাবো হচ্ছে ডিস্টেন্স। এক্স অ্যাক্সিস বরাবর আমরা দেখাচ্ছি কি না, ডিস্টেন্স। কিন্তু বুঝতেই পারছি যে আমরা যত সোর্স থেকে দূরে চলে যাচ্ছি ডিস্টেন্স তত বৃদ্ধি পাচ্ছে, সোর্স থেকে যত দূরে যাচ্ছি ডিস্টেন্স তত বাড়ছে। এবার এই যে রিলের ক্যারেক্টারিস্টিক্স, এতে আমরা কি রিলে ইউজ করেছি না, আমরা ইউজ করেছি একটা আইডিএমটি টাইপের রিলে। আবার ওয়াইতে আমরা, বিতেও আমরা আইডিএমটি টাইপের রিলে ইউজ করেছি। তাহলে এই আইডিএমটি রিলের ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয়, কিরকম দেখতে হয়? এই হাইপারবোলার মতো দেখতে হয়, ঠিক আছে, হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা তার মতো দেখতে হয়। তাহলে এখানে আমরা যে রিলেটা ইউজ করব সেটার ক্যারেক্টারিস্টিক্স হবে অনেকটা এই রকম, ঠিক আছে, এই রকম একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা ক্যারেক্টারিস্টিক্সটা আমরা ড্র করি। এর ক্যারেক্টারিস্টিক্সটা হবে এইরকম। এটা কিন্তু এখানেই শেষ নয়, এটা আরো উপরে চলবে, মানে আরো যদি আমরা টানি উপরের দিকে চলতে থাকবে। এটা এখানে গ্রাফে দেখানো সম্ভব না, এখানে আমি এইটুর মধ্যে শো করলাম। এইরকম একটা ক্যারেক্টারিস্টিক কি বোঝাতে চাই দেখো, যত আমরা এইদিকে যাচ্ছি, যত আমরা এইদিকে যাচ্ছি ডিস্টেন্স বাড়ছে, তো যত আমরা ডান দিকে যাচ্ছি ডিস্টেন্স তো বাড়ছে। ডিস্টেন্স যদি বাড়ে তাহলে কি হবে, ইম্পিডেন্স কি হবে, এই পাথের ইম্পিডেন্সটা কি হবে, বাড়বে। যত ডিস্টেন্স বাড়বে ইম্পিডেন্স বাড়বে। লাইনের লেন্থ বাড়ছে, তো যত ডিস্টেন্স বাড়ছে মানে লাইনের দৈর্ঘ্য বাড়ছে, দৈর্ঘ্য বাড়ছে মানে রেজিস্ট্যান্স বাড়ছে, রেজিস্ট্যান্স বাড়ছে মানে ইম্পিডেন্সও বাড়ছে, ইম্পিডেন্স বাড়ছে মানে আমরা বলতে পারি যে ফল্ট কারেন্টের অ্যামাউন্টটা যত আমরা এদিকে যাব তত কমছে, যত আমরা ডান দিকে যাব ফল্ট কারেন্টটা কমছে। আর ফল্ট কারেন্ট কমলে আমাদের অপারেটিং টাইম কি হওয়া উচিত, অপারেটিং টাইম বাড়া উচিত। তার জন্য দেখো যত আমার এদিকে আছে ডিস্টেন্স যখন কম আছে অপারেটিং টাইম, তখন কি অপারেটিং টাইম কতটুকু, এখান থেকে এইটুকু, এটা হলো অপারেটিং টাইম। অপারেটিং টাইমটা তখন আমার কম আছে। কিন্তু যত আমরা দূরত্ব বাড়াচ্ছি তত আমাদের কি হচ্ছে, ফল্ট ইম্পিডেন্সটা বেড়ে যাচ্ছে। ইম্পিডেন্স বেড়ে যাচ্ছে মানে ফল্ট কারেন্টটা কমে যাচ্ছে, কমে যাচ্ছে মানে অপারেটিং টাইমটা ক্রমশ বেড়ে যাচ্ছে। তো এই হলো আমার এতে যে রিলেটা আছে তার ক্যারেক্টারিস্টিক্সটা হলো অনেকটা এইরকম। অনুরূপ ভাবে আমার বিতেও তো একটা রিলে আছে, আমার এই যে বি, এখানেও একটা রিলে আছে। এখানে যে রিলে আছে তার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে, বিতেও আমার একটা রিলে আছে, সেটাও এমটি টাইপেরই রিলে, এবং তার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে, তার ক্যারেক্টারিস্টিক্সটা ওই রকমই হবে। তার ক্যারেক্টারিস্টিক্সটা ধরো এই একই রকম, আইডিএমটি রিলে যে ক্যারেক্টারিস্টিক্স মানে এই রকম টাইপের একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাবো। এটাও আরো চলবে, কিন্তু এটাও মানে এখানে শেষ নয়, এটা আরো এইদিকে চলতো, কিন্তু আমার গ্রাফে বা পেপারে এর থেকে বেশি দেখানো সম্ভব নয়, ঠিক আছে। আবার সিতেও একটা এরকম টাইপেরই ক্যারেক্টারিস্টিক্স যুক্ত একটা রিলে আছে, ধরো সিতে যে রিলে আছে সেটাও হচ্ছে এরকম আইডিএমটি টাইপেরই রিলে। তাহলে তার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হচ্ছে, মনে করো তারও ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে আইডিএমটি টাইপের এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, মানে এটাও আরো এদিকে চলবে। একই রকম ভাবে ডিতে যে রিলেটা আছে সেটাও কি, সেটাও এরকম আইডিএমটি টাইপেরই ক্যারেক্টারিস্টিক্স শো করবে। তো সেটার ক্যারেক্টারিস্টিক্সটা যদি আমরা ড্র করি, সাপোজ এটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে মনে করো আমাদের এইরকম টাইপের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে একটা আইডিএমটি টাইপের ক্যারেক্টারিস্টিক্স। তার মানে প্রত্যেকটা রিলে এগুলো টাইম ডিফাইন নয়, কত সময় রিলেগুলো ট্রিট করবে তা কিন্তু ডিফাইন নয়। সেগুলো কিসের উপরে নির্ভর করছে, নির্ভর করছে আমাদের কতটা ফল্ট কারেন্ট আছে তার উপরে নির্ভর করছে। এবং আরেকটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ধরো এইখানে আমার হচ্ছে ডিতে যে রিলে তার ক্যারেক্টারিস্টিক্স হলো এইটা, এটা হলো আমার ডি রিলেটার ক্যারেক্টারিস্টিক্স। সবুজটা কিসের ক্যারেক্টারিস্টিক্স ছিল, সবুজ ক্যারেক্টারিস্টিক্স সবুজ রং দিয়ে দেখেছিলাম, এটা হচ্ছিল সিতে যে রিলে আছে তার ক্যারেক্টারিস্টিক্স। হলুদটা কার ক্যারেক্টারিস্টিক্স ছিল, হলুদটা হচ্ছে বিতে যে রিলে আছে তার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে হলুদটা। আর লালটা হচ্ছে আমার এতে যে রিলে আছে তার ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে আমার এতে যে রিলে আছে তার ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। তো এই হলো কনসেপ্ট। এবার হচ্ছে কি, এবার দেখো এই লাইনটা তো এখানেই শেষ নয়, আরো চলছে। ধরো এবার প্রত্যেকটা স্টেজের যে আমার এইখানে ডিতে আমার এই ডি এর ক্যারেক্টারিস্টিক্সও আছে, আবার ডি রিজিয়নে দেখো সিতে যে রিলে ছিল তার ক্যারেক্টারিস্টিক্সটা এই রিজিয়নের মধ্যেও চলে আসছে। কিন্তু তাহলে এইখানে এই দুটো ক্যারেক্টারিস্টিক্সই যখন চলে আসছে, এই দুটো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা টাইমের ডিফারেন্স কত রাখতে হবে, এই টাইম আর এই যে টাইম, এই দুটো অপারেটিং টাইমের মধ্যে ডিফারেন্স কত রাখতে হবে, অন্তত পক্ষে এই টাইম অফ ডিফারেন্সটা আমাদেরকে রাখতে হবে 0.5 সেকেন্ড।
এই 0.5 সেকেন্ডটা খুবই ভাইটাল। এটা কিন্তু আমাদেরকে ডেফিনিট টাইমের ক্ষেত্রেও রাখতে হতো, একটা স্টেজের সঙ্গে পরবর্তী স্টেজে ওখানেও রাখতে হবে, এই গ্যাপটা যেন 0.5 সেকেন্ড হয়। আবার এখানেও দেখো, এখানেও আবার সি এর ক্যারেক্টারিস্টিক্সও আছে, আবার বি এরও ক্যারেক্টারিস্টিক্স আছে। এই দুটোর মধ্যে অপারেটিং টাইম কতটা পার্থক্য রাখতে হবে, অপারেটিং টাইমের এই গ্যাপটা কিন্তু আমাদেরকে, এটাও 0.5 সেকেন্ড কিন্তু আমাদেরকে রাখতে হবে। এই গ্যাপটাও হচ্ছে 0.5 সেকেন্ড। ঠিক আছে, একইভাবে যদি ধরো আমরা বিতে দেখি, বিতে যদি আমরা দেখি এখানে আমাদের এ এর ক্যারেক্টারিস্টিক্স আছে, বি এরও ক্যারেক্টারিস্টিক্স আছে, তাহলে এই যে টাইম গ্যাপটা এটা কিন্তু আমাদেরকে 0.5 সেকেন্ড মেনটেন করতে হবে। 0.5 সেকেন্ড ওই টাইম গ্যাপটা আমাদেরকে মেনটেন করতে হবে, বিকজ আমরা জানি যে একটা সার্কিট ব্রেকারের যে ফল্ট ক্লিয়ারিং টাইম সেটা মোটামুটি 0.5 সেকেন্ডের মতো হয়ে থাকে। তো এই গ্যাপটা কিন্তু মেনটেন করতে হবে। এবারে মনে করো একটা ফল্ট হলো, কোথাও একটা ফল্ট হয়েছে লাইনের মধ্যে, তখন কি হবে, মনে করো এইখানে একটা ফল্ট হয়েছে, ঠিক আছে, এই জায়গায় একটা ফল্ট হয়েছে, ডি এর পরে যে লাইনটা বেরিয়ে গেছিল ওখানে একটা ফল্ট হয়েছে। তাহলে এই ফল্টের ক্ষেত্রে সব থেকে কাছে কোন সার্কিট ব্রেকারটা আছে, অবশ্যই ডি যে সার্কিট ব্রেকার সেটাই সব থেকে কাছে আছে। তার মানে সব থেকে আগে কে ট্রিট করবে, সেটা ট্রিট করবে আমার এই যে ডি এর ক্যারেক্টারিস্টিক্স, এটা ফার্স্টে পড়ছে, তার মানে সব থেকে কম অপারেটিং টাইম কার হবে, ডি ক্যারেক্টারিস্টিক্সটাই দেখো সব থেকে কম অপারেটিং টাইম আছে এর জন্য। তার মানে আমরা বলতে পারি সব থেকে আগে যে সার্কিট ব্রেকার ট্রিট করবে তার নাম হলো ডি, এ ফার্স্টে ট্রিট করবে। এবার যদি এ ট্রিট করতে না পারতো, ডি যদি ট্রিট করতে ব্যর্থ হতো, তখন কার চান্স আসতো, তখন হচ্ছে এই সি তে যে সার্কিট ব্রেকার আছে দেখো তার যে ক্যারেক্টারিস্টিক্স, রিলে ক্যারেক্টারিস্টিক্স, সেটা এখানে আসছে আগে। তার মানে এইটা যদি ব্যর্থ হতো ডিটা, তার কিছু সময় পরে আমার এই সি তে যে সার্কিট ব্রেকার আছে সে চান্স নিত, সে এটাকে ট্রিপ করানোর চেষ্টা করতো। এবার যদি সি অফ না পারতো, তখন আমার কে এটাকে ঠিক করাতো না, তখন আমার এই বি তে যে সার্কিট ব্রেকার আছে তার ক্যারেক্টারিস্টিক্সটা এখানে আসতো। মানে এটা এখানেই শেষ নয় তো, এটা তো আরো চলছে উপরের দিকে, তার মানে তখন তার চান্স আসতো। এবার বিও যদি না পারতো, তখন এ একটা সুযোগ আসতো সার্কিট ব্রেকারকে ট্রিট করার। তার মানে আমরা আগেরটার মতোই কনসেপ্ট, কিন্তু এক্ষেত্রে আমরা রিলেগুলো যে ব্যবহার করেছি তার ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে আইডিএমটি টাইপের ক্যারেক্টারিস্টিক্স, ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম ল্যাগ ক্যারেক্টারিস্টিক্স। তো আগেরটার থেকে এর অ্যাডভান্টেজটা কোথায় হলো, আগেরটার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছিল, যদি ফল্টটা আমার একদম ট্রান্সমিশন লাইনের শুরুর দিকে হয়ে যেত, মনে করো এইরকম একটা জায়গায় হয়ে যেত, তখন কি হবে, ধরো করো এখানে একটা ফল্ট হয়েছে, এইরকম একটা জায়গায় ফল্ট হয়েছে, এই ফল্টটা এখন আর নেই, এটা ধরো নেই, আমার ফল্টটা হয়েছে কোথায়, এইখানটায়, এখানটা একটা ফল্ট হয়েছে। তাহলে এই ফল্টের ক্ষেত্রে ফল্ট কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই জেনারেটর থেকে কারেন্ট আসছে, দিয়ে এই ফল্ট পাথে ফ্লো হচ্ছে। তার মানে এই ফল্টের ক্ষেত্রে কারেন্ট কার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, এ নামক যে সার্কিট ব্রেকারটা আছে তার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। তাহলে ট্রিপ হতে গেলে কাকে ট্রিপ হতে হবে, এই এ তে যে সার্কিট ব্রেকার আছে তাকে ট্রিপ হতে হবে। কিন্তু এখন দেখো, এইটার যখন আমার এইরকম একটা কম দূরত্বে ফল্ট হয়ে যাচ্ছে, তার মানে কি ফল্ট পাথের ইম্পিডেন্স তো খুব কম, কারণ এইটুকুর মধ্যে শুধুমাত্র এই জেনারেটর এবং সোর্স ইম্পিডেন্সটুকুই আছে, আমার ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স তো ধরা নেই। তার মানে ফল্ট কারেন্টের অ্যামাউন্টটা প্রচুর বেশি, যেহেতু ইম্পিডেন্স কম, তার মানে ফল্ট কারেন্টের মাত্রাটা অনেক বেশি। এবং ফল্ট কারেন্টের মাত্রাটা বেশি হলে কি হবে, এখানে আমাদের যে এ তে যে রিলেটা আছে তার ক্যারেক্টারিস্টিক্স কিরকম, আইডিএমটি টাইপ ক্যারেক্টারিস্টিক্স। যদি আমার বেশি ফল্ট কারেন্ট হয়, বেশি ফল্ট কারেন্ট হলেও এটা কি হবে, এই কম সময়ের মধ্যেই কিন্তু ট্রিপ করিয়ে দেবে। এটা কিন্তু আর বেশি সময় ওয়েট করবে না, যে আমার এর যে আমার ক্যারেক্টারিস্টিক এটা বেশি সময় ট্রিপ করবে, এরকম কিন্তু নয়। আগেরটার ক্ষেত্রে কি হচ্ছিল, আগেরটার ক্ষেত্রে হচ্ছিল কি, যদি আমার ফল্টটা এইখানে হতো, তখন কিন্তু যতই বেশি ফল্ট কারেন্ট হোক, এর যে সার্কিট ব্রেকার আছে এই ট্রিপ করতো, কিন্তু ট্রিপ করতে 2 সেকেন্ড সময় নিত, কারণ এটা কিন্তু ফল্ট কারেন্টের উপরে কিছুই নির্ভর করে না, যতই কারেন্ট হোক, কম হোক বেশি হোক, ফল্ট হলে 2 সেকেন্ড সময় নেবে, এরকম রিলে ছিল। কিন্তু এখানে যে রিলে ব্যবহার করছি এটা হচ্ছে আইডিএমটি টাইপের রিলে। আইডিএমটি টাইপের রিলে যখন এটা ফল্ট কারেন্টের মাত্রা বিচার করে টাইমটা ডিসাইড করবে। তার মানে যেহেতু এখানে ফল্ট হচ্ছে, মানে হিউজ কারেন্ট হচ্ছে, হিউজ কারেন্টের জন্য এটা খুব কম সময়ে ট্রিপ করিয়ে দেবে এবং ফল্টটাকে আইসোলেট করিয়ে দেবে। তার মানে এক্ষেত্রে আমাদের যে সোর্স গুলো আছে বা এখানে যে ইকুইপমেন্টস গুলো আছে সেগুলো ড্যামেজ হওয়ার চান্সেসটা অনেক কমে গেল। ঠিক আছে, তো এইভাবে আমাদের যে এইভাবে আমাদের যে টাইম গ্রেডেড প্রোটেকশন রেডিয়াল ফিডারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এবং সেক্ষেত্রে আমরা যে সেকেন্ড টাইপ, মানে রেডিয়াল ফিডারের ক্ষেত্রে দুটো টাইপ আমরা ডিসকাস করলাম, ডেফিনিট টাইম আর একটা হচ্ছে ইনভার্স টাইম। তার মধ্যে এইটাকেই আমরা প্রেফার করবো, ইনভার্স টাইমটাকেই আমরা প্রেফার করবো। ঠিক আছে, কারণ এটাতে অনেক অনেক বেশি, অনেক সেফটি, ঠিক আছে, এবং অনেক কম সময়ের মধ্যে আমরা, মানে কাছাকাছি জায়গায় যদি ফল্ট হয়, সোর্সের কাছাকাছি জায়গায়, সেক্ষেত্রে অনেক বেশি আমরা সেই তাড়াতাড়ি ফল্টটাকে আইসোলেট করতে সক্ষম হচ্ছি। ঠিক আছে, তো সেকেন্ড টাইপটাকেই মেনলি ইউজ করা হবে। এছাড়াও হচ্ছে আরো দুটো টাইপ আছে। প্যারালাল ফিডারের ক্ষেত্রে আমরা কিভাবে টাইম গ্রেডেড ওভার কারেন্ট প্রোটেকশন ইউজ করব,
এবং রিং মেন সিস্টেমের ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব, তো সেগুলো আমরা পরের ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে।